রেহাজ ধীরে ধীরে ময়লা ঝুড়ি হাতের বাড়ির পিছনের দিকে হাঁটছিল। তার গায়ে পুরনো জামা, মুখে অস্বস্তির ছাপ লেগে আছে। সে জানে এই বাড়িতে টিকে থাকতে হলে তাকে অনেক অপমান সহ্য করতে হবে, তবুও মনটা শক্ত রাখার চেষ্টা করে। কেননা এই শহরে তার কোনো আপনজন নেই, একমাত্র ভরসাই বাড়ির মালিক, যিনি তাকে আশ্রয় দিয়েছেন। কিন্তু সেই মুহূর্তে যা ঘটল তাতে রেয়াজ আবারও নিজের দুর্বলতাকে অনুভব করতে পারে। কিছুক্ষণ আগে ড্রয়িং রুমে প্রবল রাগে ফেটে পড়েছিল এই বাড়ির মালিকের মেয়ে নীলা। নীলা উচ্চস্বরে রেয়াজকে বলছিল, এই শুয়ারের বাচ্চা, তুই কি কোনো কাজ ঠিকঠাক ভাবে করতে পারস না নাকি? রেয়াজ ভয়ে কেঁপে ওঠে। নীলা তাকে একদমই সহ্য করতে পারে না। রেয়াজ বলে, আসলে আমি কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই নীলা হাত তুলে থামিয়ে দেয়। নীলার চোখে তাচ্ছিলের দৃষ্টি ছুড়ে দিয়ে বলল, থাক, আর বলতে হবে না। তোদের মতো চাকরদের কিভাবে শিক্ষা দিতে হয় তা আমি খুব ভালো করেই জানি। যা, এই ময়লাগুলো ফেলে দিয়ে আয়। রিয়াজ কিছু বলতে না পেরে শুধু মাথা নিচু করে ময়লা ঝুড়ি হাতে বেরিয়ে যায় সেখান থেকে। তার বুকের ভেতরটা কেমন জানি ভারী হয়ে ওঠে। ছোট থেকে কত অপমান, কত কষ্ট সহ্য করেছে সে, তবুও এমন অপমান সবার সামনে এত সরাসরি মেনে নিতে কষ্ট হচ্ছিল ওর। কিন্তু নীলা এখনো থেমে যায়নি। মেঝেতে বসে থাকা নিজের নষ্ট হয়ে যাওয়া নতুন ড্রেসের দিকে ইঙ্গিত করে সে বিড়বিড় করে বলে উঠল, কোথা থেকে যে বাবা এই রকম ছোট লোকদের ধরে আনে, আমার নতুন ড্রেসটা পুরো নষ্ট করে ফেললো। তার চোখে যেন আগুন জ্বলছে। সে যে বেশ ধনী বাড়ির মেয়ে, সেই অহংকার প্রতিটি কথাই স্পষ্ট বোঝা যায়। এই সময় হঠাৎ করে ঘরে প্রবেশ করলেন বাড়ির কর্তা, অর্থাৎ নীলার বাবা নাফিদ সাহেব। মাঝবয়সী মানুষ, চেহারায় দৃঢ়তা থাকলেও মেয়ের প্রতি টান তাকে মাঝে মাঝে দুর্বল করে ফেলে। নাফিদ এগিয়ে এসে অবাক হয়ে জিজ্ঞেস করলেন নীলাকে, কি হয়েছে মা, এত চিল্লাচ্ছিস কেন? নীলা মুখ ফিরিয়ে রাগী গলায় উত্তর দিল, আর বলো না বাবা, কোথা থেকে যে তুমি এই রকম ছোট লোকদের ধরে নিয়ে আসো? নাভিদ ব্রু কুচকে বললেন। কেন, কি হয়েছে বলতো? নীলা তখন ঠোঁট কামড়ে রাগ সামলাতে না পেরে চেঁচিয়ে উঠল, জানো, আমার নতুন ড্রেসটাও নোংরা করে ফেলেছে। আমি চাই তুমি এক্ষুনি এই মুহূর্তে ওকে বাড়ি থেকে বের করে দাও। নাভিদ শান্ত গলায় উত্তর দিলেন। না, ওকে আমি তেমন কোনো কারণে আনিনি, ও আমার জীবন বাঁচিয়েছে। নীলা হতবাক হয়ে বাবার দিকে তাকালো, তারপর বলে, কে বলছো তুমি? নাভিদ ধীরে ধীরে বললেন, হ্যাঁ মা, তুমি জানো না, কয়েকদিন আগে বাইরে আমার বড় দুর্ঘটনা হয়েছিল। আমি রাস্তার ধারে রক্তে ভেসে যাচ্ছিলাম। সবাই শুধু তাকিয়েছিল, কেউ সাহায্য করতে এগোয়নি। তখন এই ছেলেটা, মানে রেহাজ, আমাকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার বলেছিল যদি আরো কিছুক্ষণ দেরি হতো তবে হয়তো আমি আজ বেঁচে থাকতাম না। নীলার চোখে বিস্ময় আর রাগ মিশ্রিত হয়ে গেল। সে মুহূর্তের জন্য চুপ হয়ে যায়, কিন্তু পরক্ষণেই ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিলের হাসি দিয়ে বলল, তাই বলে তাকে বাড়িতে নিয়ে আসতে হবে? কিছু টাকা দিলেই তো বিদায় হতো। নাভিদ সাহেব এবার রেগে উঠলেন, কণ্ঠস্বর কাঁপছিল আবেগে। সে রেগে বলে, নীলা, তুমি কি শুধু টাকা দিয়েই মানুষের মূল্য ভাবে? সবকিছু কি টাকার মাপে বিচার করা যায়? ও শুধু আমার জীবন বাঁচায়নি, আমি বুঝতে পেরেছি ওর ভেতরে ভালোবাসা আছে, দায়িত্ব আছে, কৃতজ্ঞতা আছে, আর তুমি সেই মানুষটাকে অপমান করছো। নীলা আর সহ্য করতে পারল না। মুখ গোমরা করে দ্রুত পায়ে হনহন করে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। তার পায়ের শব্দ যেন গোটা বাড়িটাকে কাঁপিয়ে দিতে থাকে। এই সময় রিয়াজ ময়লা ফেলে এসে বারান্দায় দাঁড়িয়ে আছে। সব কথা সে শুনেছে। তার বুক কেঁপে উঠেছে। একদিকে নাফিদ সাহেবের কৃতজ্ঞতা, অন্যদিকে নীলার ঘৃণা। এই দুই বিপরীত আবেগ তাকে এক অদ্ভুত দ্বন্দ্বে ফেলে দিল। তার মনে হচ্ছে এই শহরে সত্যি কি তার কোনো জায়গা আছে নাকি সবার চোখে সে শুধু ছোট লোক। কিন্তু মনে মনে সে নিজেকে শক্ত করে। না, আমি হার মানব না। আমি ছোট লোক নই, সময় একদিন প্রমাণ করবে আমি কে। নাভিদ ধীরে ধীরে তার দিকে এগিয়ে এসে কাঁধে হাত রাখলেন। বাবা রেহাজ, আমি জানি না আমার মেয়ের কথাগুলো তোমাকে আঘাত দিয়েছে। ও ছোট, বুঝে না, তুমি মন খারাপ করো না। রেহাজ মাথা নিচু করে বলল, না আঙ্কেল, আমি কিছু মনে করিনি। আমি জানি আমি কে। নাভিদ হেসে বললেন,
তুমি জানো না রেহাজ, তোমার ভেতরে আমি অনেক বড় কিছু দেখেছি। এই শহরে টিকে থাকতে হলে সাহস আর সত্যতা দরকার। আমি বিশ্বাস করি তুমি একদিন অনেক দূর যাবে। রিয়াজের চোখে অশ্রু ভরে উঠল নাভিদের কথাই। মনে হলো যেন এই পৃথিবীতে তার একমাত্র আশ্রয়দাতা মানুষটি তাকে নতুনভাবে বাঁচার শক্তি দিলেন। অন্যদিকে নিজের ঘরে বসে নীলা রাগে অভিমানে কাঁদছে। সে হয়তো মুখে কঠিন কথা বলে চলে এসেছে, কিন্তু ভিতরে ভিতরে বাবার কথাগুলো তার মনকে নাড়িয়ে দিয়েছে। সে ভাবছিল বাবা যদি সত্যিই বলে, তবে ওই ছেলেটা শুধু একটা চাকর নয়। তবুও কেন জানি ওকে আমি সহ্য করতে পারি না। হয়তো তার দারিদ্র্যের জন্য, হয়তো তার চোখের ধীরতার জন্য। কেননা ওই চোখে আমি এমন কিছু দেখি যা আমার পরিচিত কোনো মানুষের চোখে নেই। নীলা তার বাবা নাভিদের কথা শুনে রাগে ফুঁসতে ফুঁসতে হন হন করে সিঁড়ি বেয়ে নিজের ঘরে চলে আসে। চোখে মুখে অভিমান, সাথে রাগের আগুনও ফুটে ওঠে। আর রেয়াজ দাঁড়িয়ে থাকে বারান্দায়, মাথা নিচু করে। বুকের ভেতর অদ্ভুত কষ্ট জমছে তার। অপমানের বিষ এখনো তার গলায় আটকে আছে। নাভিদ খান যে কিনা সব সময় সবার বিষয় ভাবনাতে থাকে মানুষ, সেও রিয়াজের করা অপমানের বিষয়টা বুঝতে পারে। তিনি ধীরে ধীরে বারান্দায় এসে দাঁড়ালেন, তার চোখে করুণার ছাপ স্পষ্ট। তিনি রিয়াজকে দেখে ডাকলেন, রেহাজ তুমি এখানে এসে বসো। রিয়াজ প্রথমে ইতস্তত করে, এগিয়ে যায়, তারপর বলে, না, সমস্যা নাই আঙ্কেল, আপনি বলেন। নাভিদ খান ঠোঁট বাঁকিয়ে একটু কঠিন গলায় বললেন। বসতে বলছি না তোমাকে, বসো। বাধ্য হয়ে রেহাজ পাশে রাখা কাঠের চেয়ারে বসলো। বুকের ভেতর তার ভয় জমা হচ্ছে, যেন আবার কোনো তিরস্কার আসতে চলেছে। তবে সে কিছু বলে না, চুপচাপ বসে থাকে। এমন সময় নাভিদ খান গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, বাবা রেহাজ, তুমি নীলার কথায় রাগ করেননি তো? রেয়াজ মুখ নিচু করে শান্ত গলায় বলল, না আঙ্কেল, আমার রাগ করার কিছুই নেই, এটা স্বাভাবিক কিছু। নাভিদ খান কিছুক্ষণ চুপ করে রইলেন, যেন ভেতরে ভিতরে কিছু ভাবছিলেন। তারপর আবার বললেন, আচ্ছা, তোমার ব্যাপারে একটু কিছু জানতে চাই। রেহাজ দ্বিধাভরা কণ্ঠে উত্তর দিল, বলেন, কোনো সমস্যা নাই। তোমার বাড়ি কোথায় না? রিয়াজ একটু চমকে উঠল। হঠাৎ এমন প্রশ্ন, সন্দেহ হলো হয়তো তাকে বিদায় করার পথ খুঁজছেন। তবুও সে সত্য বলল, জি আঙ্কেল, চাঁদপুর বাড়ি। নাভিদ খান মাথা নেড়ে বললেন, ও তাই নাকি? তোমার বাড়িতে কে কে আছে? রিয়াজের চোখ মুহূর্তে ঝাপসা হয়ে ওঠে। কিছুক্ষণ নীরব থেকে ধীরে ধীরে বলল, আসলে আঙ্কেল, আমার কেউ নেই। এই উত্তর শুনে নাভিদের চোখও গভীর হয়ে উঠল আবেগে। এতিম একটা ছেলে নাভিদ। নাভিদ মন খারাপ করে বলে, ও আসলে এভাবে জানতে চাইনি। রিয়াজ কষ্ট চেপে রাখা হালকা হাসি দিল। তারপর বলে, সমস্যা নাই, আপনি বলেন। নাভিদ খান এবার অন্য টপিকে চলে যায়। তিনি আবার প্রশ্ন করলেন, রেহাজ, তুমি কি পড়াশোনা করো? জি, কোন ক্লাস অবধি পড়েছিলে? উচ্চ মাধ্যমিক পর্যন্ত। নাভিদের চোখ হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল। সে তাৎক্ষণিক প্রশ্ন করে, কি তুমি উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছো? জি। মানে পড়াশোনা করার ইচ্ছা এখনো আছে? জি, কিন্তু কোন কিন্তু না, শোনো আমি তোমাকে পড়াবো। নাহিদ এতটুকু বলে থামলো, যেন তার জীবনে বাঁচানোর ক্ষণ ঋণ শোধ করার সুযোগ পেলেন একটা। নাভিদের কণ্ঠ ধীর হয়ে উঠল। সে বলে, রেহাজ বিস্মিত হয়ে তাকালো নাভিদের দিকে, যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। রিয়াজ অবাক হয়ে বলে, কিন্তু আপনি কেন আমাকে পড়াবেন? আমি তো সাধারণ এতিম একটা ছেলে, বাড়িতে এনে কাজ দিয়েছেন, এটাই তো অনেক। এইসব কিছুই না। কেন, কোনো অসুবিধা আছে নাকি? না আঙ্কেল, অসুবিধা নেই। তাহলে ঠিক আছে, কালই তোমার ভর্তি কনফার্ম করবো। ভালো করে পড়াশোনা করবে, কেমন? আমি আছি তো। রিয়াজের দু চোখ আর মন বিস্ময় আর কৃতজ্ঞতায় ভরে উঠল। বুক কাঁপতে লাগলো খুশিতে। তার ঠোঁট কাঁপলো কিছু বলার জন্য। ধন্যবাদ, ধন্যবাদ আঙ্কেল। কি যে বলি আর। নাভিদ সাহেব মুচকি হাসলো। কিন্তু ওদিকে কোণের ঘর থেকে নীলা এই কথোপকথনের খানিকটা শুনে ফেলে। তার মুখ লাল হয়ে উঠল রাগে। বাবার চোখে কেন এত মূল্য পেল এই চাকর ছেলেটা? নীলা তার বাবার এমন সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারছে না। তাৎক্ষণিক নীলা কিছু বলেও না। সে চলে আসে আবার নিজের ঘরে।
পরের দিন নীলা বসে আছে গাড়িতে। নাভি তো আসলো। নীলা তার বাবাকে বলে, বাবা আমাকে দাও, আমি চালিয়ে নিয়ে যাচ্ছি। নাভিদ সাহেব হেসে বলে। না, আজকে আমি নিয়ে যাব। নীলা বলে, আচ্ছা তাহলে চলো। একটু অপেক্ষা করো, কেন? রেজাজ আসবে, তাকে নিয়ে যাব। কি, এই চাকরটা আমাদের সাথে যাবে এই গাড়িতেই? বাবা তোমার মাথা ঠিক কি আছে? হ্যাঁ আছে, আর সে চাকর নয়, সে এসেছে ডাকতে, নিজ থেকে কাজও করে। সে চাকরি, আমি যাব না গাড়িতে। নীলা অবাক হয়ে যায়। নীলা আর কিছু বলে না, চুপচাপ গাড়িতে বসে থাকে। কিছু সময় পর রিয়াজ আসে গাড়ির সামনে। পেছনে নীলার পাশে বসতে যাবে, কিন্তু নীলা যেভাবে তাকায়, ভয়ে রিয়াজ সামনের সিটে গিয়ে বসে। সকালে নাভিদ, নীলা আর রেহাজ একসাথে কলেজে আসে। রেহাজ আজ ভর্তি হবে। রেহাজের বুক কাঁপছে অদ্ভুত উত্তেজনায়। নতুন পথ, নতুন স্বপ্ন, সবকিছু যেন নতুন রঙে রঙিন হয়ে উঠেছে। সে কখনো ভাবেনি এমন কোনো সুযোগ তার আসবে। কিন্তু নীলা পুরো পথটায় মুখ গোমরা করে বসে রইল। একবারও চোখ ফেরালো না রেহাজের দিকে। তার অহংকার মানতে পারছিল না যে বাবার ইচ্ছায় একই কলেজে পড়বে সেই ছেলেটা, যাকে সে চাকর ছাড়া আর কিছুই ভাবে না। কিছু সময় পর ভার্সিটিতে চলে আসে। নীলা দ্রুত নেমে যায় গাড়ি থেকে। নীলা এই ভার্সিটিতে পড়ে। নাভিদ রেহাজকে নিয়ে অফিস রুমে আসে। কিছু সময়ের ভিতরে ভর্তি প্রক্রিয়া শেষ হয়। রেহাজ নিজেই বাড়ি চলে আসে। সে কিভাবে শুরু করবে বুঝতে পারে না। দিন কেটে যেতে থাকে, কিন্তু প্রথম 1 মাস রেহাজ নিয়মিত ক্লাসে যায়নি, কারণ বাড়িতে রোজ নীলার কটূক্তি। কথায় কথায় তার ভার্সিটিতে তারা ক্লাসে ভর্তি হবার বিষয়টা নিয়ে খোঁটা দেয়া। কলেজে গেলে সে কি করবে সেসব নিয়ে বলাতে রেহাজ আর ভার্সিটিতে যায়নি মাসখানিক। যদিও তার কাছে কলেজের পরিবেশ, নীলার দৃষ্টি, সহপাঠীদের কটূক্তি, কি হব সব মিলিয়ে তার ভেতরে এক অদৃশ্য ভয় কাজ করছিল। অন্যদিকে নীলা প্রতিদিন নিয়মিত ক্লাসে যেত। তার পরিচিত বন্ধু বান্ধব, বিশেষ করে রিফা, কলেজের অন্যতম দাপুটে মেয়ে, তারা নীলাকে কেন্দ্র করে গড়ে তুলেছিল এক প্রকার ছোট্ট রাজত্ব। মাসখানিক পর রেহাজ ভার্সিটিতে যাবে ঠিক করেছে। নীলা আগেই চলে গেছে। 1 মাস পর অবশেষে সাহস সঞ্চয় করে রেহাজ কলেজে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেদিন সকালটা তার কাছে নতুন জীবনের মতো মনে হচ্ছে। মনের ভেতর দ্বিধা কাজ করে, কিন্তু নাভিদের দেওয়া উৎসাহ মনে পড়ে আবার শক্ত হয়। সে গুটি গুটি পায়ে কলেজের গেটের ভেতরে দিয়ে প্রবেশ করে। চোখে বিস্ময় লেগে আছে। এত বড় ক্যাম্পাস, চারপাশে দৌড়ঝাঁপ করা শিক্ষার্থীরা, আড্ডা হাসিতে যেন ভরপুর জায়গা। কোথাও একদল ছাত্র ক্রিকেট খেলছে, কোথাও মেয়েরা আড্ডায় মেতে উঠেছে। হঠাৎ তার চোখ আটকে গেল কলেজ ক্যাম্পাসের এক কোণে। সেখানে দাঁড়িয়ে আছে এক বিশাল বকুল গাছ। গাছের নিচে ছায়া, আর মাটিতে ছড়িয়ে ছিটিয়ে আছে সাদা বকুল ফুল। রেহাজের মনে হলো এই গাছটা যেন তার জন্যই অপেক্ষা করছে। হয়তো এখানেই একদিন সে শান্তি খুঁজে পাবে। কিন্তু সেই মুহূর্তে দূর থেকে ভেসে এলো কয়েকটি কণ্ঠ রেহাজের কানে। নীলার বান্ধবী রিফা রেহাজকে দেখে হেসে উঠে বলল, আরে নীলা, দেখ তো, ওই যে একটা খ্যাতমার্কা ছেলে আসছে। নীলা চোখ সরু করে তাকালো সেদিকে। সঙ্গে সঙ্গে ঠোঁটে তাচ্ছিলের হাসি ফুটে ওঠে। সে আগুনে ঘি দেবার মতো করে রেহাজকে শুনিয়ে বলে, আরে এটা তো আমাদের বাড়ির চাকর ছেলেটা, শখ জেগেছে ভার্সিটিতে পড়বে। রিফা চোখ বড় করে অবাক হয়ে যায়। কিছু সময় পর বলে, কি বলিস? তাহলে তো আরো ভালো, এখন মজা হবে। দুজনে মিলেমিশে হাসতে থাকলো, যেন হাসি নয়, কারোর প্রাণ যাবার আক্রমণ। এদিকে রেহাজ ধীরে ধীরে এগিয়ে আসছে। তার চোখে ভয়, বুক ধরফর করেছে, তবুও সে সাহস করে পা ফেললো। কলেজের গেট পেরিয়ে ভেতরে আসে সে। চারপাশে একবার চোখ বুলিয়ে নিল। এই জায়গাটাই হবে তার নতুন যুদ্ধক্ষেত্র। নীলা এবার জোরে ডাক দিল রেহাজকে, এই যে মিস্টার চাকর, এদিকে আয়। রিফা হেসে নীলার সাথে গলা চড়ালো। এই, তোকে ডাকছি, শুনছিস না নাকি? রেহাজ ধীরে ধীরে তাদের দিকে তাকালো। চমকে যায় সে। চোখ পিরমির করে কিছুক্ষণের জন্য স্থির করলো দৃষ্টি। মনে হলো সে যেন আর আগের মতো ভীত নয়। এই প্রথমবার নীলার চোখের সঙ্গে রেহাজের চোখ সরাসরি মিলল।
নীলার বুকের ভেতর হঠাৎ কেঁপে ওঠে। সে বোঝাতে পারল না এমন হবার কারণ রাগে নাকি অন্য কোনো কারণে। রেহাজ ধীরে ধীরে এগিয়ে এলো ওদের দিকে। মুখে কোনো কথা নেই, কিন্তু তার দৃষ্টি ছিল তীক্ষ্ণ, আত্মবিশ্বাসী, যেন সে বুঝে গেছে এ জীবন সহজ হবে না, তবে সে ভাঙবেও না, এগিয়ে যাবে। নীলা মুখ ঘুরিয়ে হেসে উঠল। সে বলে, দেখিস রিফা, এখন থেকে আসল মজা শুরু হবে। রিফা হাততালি দিয়ে হেসে উঠল। হ্যাঁ, এই ছেলেকে আমরা কলেজের আসল চাকর বানাবো। রেহাজ কিছু না বলে বকুল গাছটার নিচে গিয়ে দাঁড়ালো। তার চোখে ছিল গভীর এক প্রতিজ্ঞা। তোমরা আমাকে যতই অপমান করো আমি থামবো না। আমি প্রমাণ করব আমি শুধু চাকর নই, আমি রেহাজ বড় কিছু করতে পারি। রেহাজ ধীরে ধীরে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করেছিল। প্রথম দিনেই বুক ধুকপুক ধুকপুক করছে। চারপাশে নতুন পরিবেশ, নতুন মুখ। ছাত্ররা আড্ডা দিচ্ছে, মেয়েরা হাসাহাসি করছে, কেউ বই খুলে বসেছে, কেউ আবার মাঠে দাঁড়িয়ে খেলছে। তার চোখ হঠাৎ আটকে গেল এক কোণে। সেখানে দাঁড়িয়ে নীলা আর তার বান্ধবী রিফা, দুইজনের হাতে রঙিন ফাইল, মুখে আত্মবিশ্বাসের ছাপ। তারা যেন সবার চেয়ে আলাদা, দৃষ্টি আকর্ষণের কেন্দ্রবিন্দু। রেহাজের দৃষ্টি তাদের ওপর পড়তেই নীলা ব্যঙ্গ ভরে বলে উঠল, এই যে মিস্টার চাকর, এদিকে আয়। রিফাও চোখ করলো। এই তোকেই দেখছি, শুনছিস না? রেহাজ এক মুহূর্ত থমকে দাঁড়ালো, তারপর চোখ পিড়বিড় করে তাদের দিকে তাকালো। সে ভেবেছিল হয়তো ভুল শুনেছে। আমাকে বলছেন? ধীরে ধীরে জিজ্ঞেস করলো রেহাজ। নীলা ঠোঁট বাঁকিয়ে বলল, না, অন্য কাউকে বলছি গাধা। তোর কানেও কি সমস্যা আছে? রেহাজ মাথা নিচু করে বলল। আসলে আমি ভেবেছিলাম অন্য কাউকে ডাকছেন। নীলা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। অন্য কেউ চাকর নাকি? শুধু তুই ছাড়া আর কেউ চাকর হতে পারে? কথাগুলো যেন ছুরি হয়ে বিঁধল রেহাজের বুকের ভেতর। সে চুপ করে দাঁড়িয়ে রইল সেখানে। হঠাৎ কোথা থেকে এক লম্বা মোটা গড়নের ছেলে এসে দাঁড়ালো তাদের সামনে। তার নাম রাকিব, কলেজের কুখ্যাত এক দাপুটে ছেলে। হাতে মোবাইল, কানে ইয়ারফোন ঝুলছে। সে হাসতে হাসতে নীলাকে জিজ্ঞেস করলো, কিরে নীলা, এই মুরগিটার মতো দেখতে ছেলেটা আবার কে? নীলা ঠোঁটে তাচ্ছিলের হাসি নিয়ে উত্তর দিল, রে, তোদের বলিনি আমাদের বাসায় নতুন চাকর এসেছে? সেই এই ছেলেটা। রাকিব চোখ কুঁচকে রেহাজের দিকে তাকিয়ে রেহাজকে মাপল, তারপর কড়া গলায় বলল, কিরে তুই কে? এই বাসা থেকে নিজে বের হবি হবি না নাকি আমরা বের করে দেব? রেহাজ ভদ্র গলায় জবাব দিল। নাভিদ আঙ্কেল, যদি বলেন আমি বের হয়ে যাব। রিফা সঙ্গে সঙ্গেই বলল, আরে রাকিব, ও কথায় মানবে না, একটু বুঝিয়ে দে। রাকিবের চোখ চকচক করে উঠল, তারপর বলে, ঠিক আছে। সে ইশারা করতেই কয়েকজন ছেলে এগিয়ে এলো। তাদের নাম শাওন, আরোহী আর তাদের সাথে আরো দুইজন। তারা সবাই মিলে রেহাজকে টেনে নিয়ে গেল কলেজ মাঠের মাঝখানে। রাকিব হুকুম দিল ওদের, ওই শাহন, যা দোকান থেকে এক বোতল ফোড়া মোবিল নিয়ে আয়। শাওন দৌড়ে চলে গেল মোবিল আনতে। রেহাজ বুক কাঁপতে কাঁপতে অনুনয় করে, ভাইয়া দয়া করেন, আমার সঙ্গে এমন করবেন না। রাকিব হেসে উঠল। সে হাসতে হাসতে বলে, এ শুনলি তোরা, চাকরের বাচ্চা দয়া চাইছে, কি করব? দয়া করব নাকি? চারপাশে দাঁড়ানো ছেলেগুলোর হো হো করে হাসতে শুরু করে। কিছুক্ষণ পর শাওন হাতে এক বোতল কালো মোবিল নিয়ে এলো। বোতলের ঢাকনা খুলতেই তীব্র দুর্গন্ধ বের হলো। রেহাজের বুক ধরফর করছে, চোখে পানি চলে এসেছে। এমনটা হবে সে কখনো ভাবেনি। তোর ওকে। রাকিব চিৎকার করে বলল কথাটা। কিছু ছেলে মিলে রেহাজকে শক্ত করে চেপে ধরে। রেহাজ লড়াই করতে চাইলো, কিন্তু সে কিভাবে পারবে, ওরা সংখ্যায় বেশি। রাকিব হাসতে হাসতে মোবিল ঢেলে দিল রেহাজের মাথা থেকে শুরু করে পুরো শরীরে। কালো ঘন তরল রেহাজের জামা কাপড়, মুখ হাত সব ঢেকে ফেলে। গায়ের চামড়া আরো বেশি কালো রঙে পুড়তে থাকে। চোখ জ্বলতে থাকে রেহাজের। চারপাশে যারা দেখছিল তারা কেউ এগিয়ে এলো না। কেউ বা মোবাইলে ভিডিও করতে থাকে, কেউ বা মজা পেয়ে হেসে উঠছে। মানে রেহাজের করা অপমান সবাই বেশ মনোযোগ আর বিনোদনের সহিত দেখছে। রেহাজ আর সহ্য করতে পারে না। এক দৌড়ে সবার হাত ফসকে কলেজ মাঠে ছড়িয়ে গেট
বেরিয়ে চলে আসে। বুকের ভেতর শুধু আগুন জ্বলছিল, আর সেটা অপমানের আগুন। সেদিন আর সে কলেজে ফেরেনি। সারাদিন সে শহরের রাস্তায় ঘুরে বেরিয়েছে, নাক থেকে মোবিলের গন্ধ গেল না, মনে থেকে গেল তীব্র লজ্জা আর অপমান। পরের দিন সে ভার্সিটিতে যাবার সিদ্ধান্ত নেয়, তবে নিজের বুক শক্ত করলো, মনে মনে বলল, না, পালিয়ে থাকলে চলবে না। আমি যদি হেরে যাই তবে তারা সারা জীবন আমাকে চাকর বলেই যাবে। নীলারা। সে আবার কলেজে আসে। নীলা তখন বান্ধবীদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। রেহাজকে দেখেই চিৎকার আবার করে উঠল। এই চাকরের বাচ্চা, এদিকে আয়। রেহাজ ধীরে ধীরে বলল। আমাকে বলছেন? নীলা ঠোঁটে তাচ্ছিলের হাসি মেখে বলল। জি হ্যাঁ, আপনাকেই বলছি। রেহাজ শান্ত গলায় উত্তর দিল। বলেন। তবে এখন ক্লাসের সময় হয়ে গেছে, আমাকে ক্লাসে যেতে হবে। রেহাজের কথায় নীলার চোখ লাল হয়ে উঠল রাগে। ঠিক তখনই শাওন এসে তার মাথায় জোরে চটকে দিল। এই এত কথা বলছিস কেন ভাই? তোকে ডাকছে না? রাকিব এবার হাতে একটা সিগারেট ধরিয়ে সামনে এগিয়ে এলো। এই ধর, এটা খা। রেহাজ মাথা নাড়াতে শুরু করে। রাকিব চোখ বড় বড় করে গর্জে উঠল। তোকে বললাম না খেতে। পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগে হঠাৎ করেই এক স্যার মাঠে এসে পড়লেন। তাকে দেখেই নীলা, রিফা, রাকিব, শাওন, আরোহী সবাই আটকে ওঠে। রাকিব বলে, চল চল, স্যার আসছে। হ্যাঁ, চল চল। এক নিমিষে সবাই সরে গেল সেখান থেকে। রেহাজ সেখানে দাঁড়িয়ে রইল, বুক ধরফর করছে ওর। তার চোখে তীব্র ব্যথা, কিন্তু মনের ভিতরে জন্ম নিয়েছে নতুন এক প্রতিজ্ঞা। ঘটনাগুলো তাকে ভিতরে ভিতরে জ্বালিয়ে দিচ্ছে, কিন্তু সেই আগুনকে সে দুর্বলতায় রূপান্তর করে না, বরং প্রতিজ্ঞা করে। আমি ওদের প্রমাণ করে দেব আমি শুধু চাকর নই, আমি রেহাজ। আমার পরিচয় টাকা বা পদবিতে নয়, আমার মেধা আর পরিশ্রমে। সে মাথা নিচু করে ক্লাসের দিকে হাঁটা দিল। ক্লাসরুমের ভেতরে বসে সে কলম বের করে। চারপাশে কিছু দৃষ্টি এখনো তাকে অবজ্ঞা করেছে। কেউ ফিসফিস করে হাসছে রেহাজকে দেখে, কিন্তু সে সেদিকে মন দিল না। অন্যদিকে নীলা নিজেও এক অদ্ভুত টানাফোড়েনে পড়ে। বাইরে সে রেহাজকে তাচ্ছিল্য করছে, তাকে অপমান করছে, কিন্তু ভিতরে ভিতরে বাবার কথাগুলো বারবার মনে পড়ছে ওর। এই ছেলেটাই আমার জীবন বাঁচিয়েছে, এই কথাটা সে ভুলতে পারে না। নীলা বুঝতে পারছে না কেন রেহাজের চোখে এত ধীরতা, কেন তার মুখে কোনো ভয় নেই, যদিও বারবার অপমানিত হচ্ছে। কোথাও গিয়ে যেন একটা হিংসা কাজ করছে। রেহাজ যে এত সাহস দেখাতে পারে তা নীলা কিছুতেই সহ্য করতে পারছে না। সেদিনের ঘটনা ছিল শুরু মাত্র। কলেজের আঙিনায় এক অদৃশ্য লড়াইয়ের সূচনা হলো বলা যায়। একদিকে রেহাজ অপমান সয়ে বাঁচতে অভ্যস্ত, কিন্তু অন্তরে জ্বলছে প্রতিজ্ঞার আগুন। অন্যদিকে নীলা, রিফা, রাকিবরা অহংকারে ভরা, ক্ষমতার জোরে চালিত মানুষ। কিন্তু সময় ধীরে ধীরে বদল আনবে। আজ যে রেহাজ মাঠ থেকে মোবিল মাখা অবস্থায় পালিয়েছে, একদিন সে রেহাজই প্রমাণ করবে তার আসল শক্তি। ক্লাসের শেষে যখন স্যার চলে গেলেন, রেহাজ চুপচাপ ব্যাগ গুছিয়ে নিল। বকুল ফুলের গাছের নিচে দাঁড়িয়ে সে আকাশের দিকে তাকালো। বাতাসে বকুল ফুল উড়ে এসে তার কাঁধে পড়ে। সে মনে মনে বলল, হয়তো এই পৃথিবী আমাকে বারবার অপমান করবে, কিন্তু আমি হার মানব না। একদিন এরা সবাই দেখবে আমি কে। কলেজে ভর্তি হবার পর থেকে রেহাজ যেন এক অদ্ভুত পৃথিবীতে আটকা পড়ে গেছে। এখানে চারপাশে ধনী পরিবারের ছেলে মেয়ে, দামি ব্র্যান্ডের জামা কাপড়, দামি মোবাইল, দামি গাড়ি, সবকিছু যেন ঝকঝকে। আর ও সাধারণ ফতুয়ার ওপর হালকা ধোয়া ওঠা প্যান্ট, জুতাও যেন জীবনের সংগ্রামের সাক্ষী। প্রথম দিন থেকেই রেহাজ বুঝে গেছে এই কলেজের অনেকেই ওকে মেনে নিতে পারছে না। ওদের চোখে ও যেন কোনো চিড়িয়াখানার প্রাণী, যাকে দেখে তারা হাসবে, মজা নেবে আর অপমান করবে। তবুও রেহাজ মাথা নিচু করে নিজের মতো ক্লাসে আসে। শেষ বেঞ্চে গিয়ে বসে, কারোর সাথে বেশি কথা বলে না। পরের দিনও ঠিক এমন করেই রেহাজ ক্লাসে ঢুকে, কিন্তু আজ কিছুটা ভিন্ন কিছু ঘটে। ক্লাসের মাঝে হঠাৎ এক ছেলে এসে রেহান পাশে দাঁড়ালো। ছেলেটার গায়ে ঝকঝকে শার্ট, চোখে দামি চশমা, কিন্তু মুখে এক ধরনের সহজ সরল হাসি।
ছেলেটার নাম সাকিব। সে রেহাজকে বলে, হ্যালো, আমি সাকিব। আর তুমি? রেহাজ একটু ইতস্তত করলো। এতদিন কেউ এভাবে পরিচয় দেয়নি, উল্টো সবাই ওকে তাচ্ছিল্য করেছে। তারপরও ভদ্রভাবে উত্তর দিল। আমি রেহাজ। সাকিব হেসে বলল। আমরা কি ফ্রেন্ড হতে পারি? রেহাজ বিস্মিত হয়ে তাকালো। ফ্রেন্ড? সবাই তো আমাকে খ্যাত বলে ডাকে। সাকিব ধীরভাবে বলল। আমি অন্যদের মতো না। আমার কাছে টাকা পয়সা ব্র্যান্ড এসব মুখ্য না। মানুষ কেমন সেটাই আসল। তাছাড়া কথাতেই তো আছে, সবার উপরে মানুষ সত্য। বলো, আমাকে ফ্রেন্ড বানাবে কিনা? রেহাজের চোখে এক মুহূর্তের জন্য পানি চলে এলো। সে যেন ভুলেই গিয়েছে পৃথিবীতে ভালো মানুষ বলেও কিছু আছে কিনা। সে মাথা নিচু করে বলল, আচ্ছা, আমরা ফ্রেন্ড। সাকিব আনন্দে হাত বাড়িয়ে দিল রেহাজের দিকে। তারপর আবার বলে, চলো, এখন থেকে আমরা বন্ধু। সাকিব কিছুক্ষণ চুপ করে রইল। তারপর হঠাৎ বলল, আমাকে বসতে বলবে না তোমার পাশে? রেহাজ লজ্জায় হেসে ফেলল। সরি, বসুন। সাকিব আবার দুষ্টু হেসে বলল। একটা শর্ত দিব, মানতে হবে। রেহাজ একটু ভয় পেয়ে গেল। তারপর বলে, কি শর্ত বলেন? আগে বলো, মানবে কিনা? রেহাজ কিছুক্ষণ ভেবে মাথা নাড়ল। কিসের শর্ত দিবে সাকিব? আচ্ছা, বলুন। সাকিব গম্ভীর হয়ে বলল, আমাকে তুই করে বলতে হবে। বন্ধুত্ব আবার আপনি আপনি কেন? এসব ভালো দেখায় না। রেহাজ প্রথমে হতভম্ব হয়ে যায়। আসলেই তো সাকিব ঠিক বলেছে। রেহাজ বলে, কিন্তু তুমি তো বড় লোক, তোমাকে তুই করে বললে যদি সমস্যা হয়? রেহাজের এমন বোকাচন্দ্র মার্কা কথা শুনে সাকিব হেসে বলল। না, আমার কোনো সমস্যা হবে না, তুমি শুধু তুই করে বলবা। রেহাজ মাথা নেড়ে রাজি হলো। এরপর সাকিব রেহাজকে বলল। আরেকটা ব্যাপার, আমার বাকি ফ্রেন্ডদের সাথে পরিচিত হতে হবে। রেহাজ একটু থমকালো। তারপর বলে, আচ্ছা, হব। সাকিব হাত ধরে ওকে নিয়ে গেল সাকিবের বাকি বন্ধুদের কাছে। চলো, ওদের সাথে দেখা করাই। তখন মাঠের একপাশে কয়েকজন বসেছিল। তাদের চোখে মুখে উচ্ছ্বাস, হাসি ঠাট্টা চলছে। কি খবর তোদের? তোদের সাথে পরিচিত করাই, আমার নতুন ফ্রেন্ড রেহাজ। ওরা সবাই একে একে পরিচয় দিল। সাকিব সবাইকেও দেখিয়ে বলে, ও রাতুল, ও রিহান, সাইমা, আর ও হলো উর্মি। রেহাজ ভদ্রভাবে বলল, আমি রেহাজ। কিন্তু রাতুল দুষ্টুমি করে বলল, তবে সবাইকে তুই করে বলতে হবে। সবার মুখে হাসি। রেহাজ একটু ইতস্তত করলেও শেষে মাথা নাড়ল। আচ্ছা, বলবো। এভাবেই নতুন এক অধ্যায় শুরু হলো রেহাজের জীবনে। প্রথমবার ও অনুভব করলো সব মানুষ খারাপ নয়। কেউ কেউ আসলেই বোঝে, আসলেই পাশে দাঁড়ায়। তবে কলেজের এই জীবনটা সহজ ছিল না। অন্যদিকে নীলা, রিফা আর রাকিবের দল এখন ওকে তুচ্ছ তাচ্ছিল্য করে, সুযোগ পেলেই অপমান করে। কিন্তু এবার রেহাজ একা ছিল না। সাকিব আর তার দল রেহাজের পাশে দাঁড়াতে শুরু করে। যদিও বন্ধুদের হাত পেয়ে রেহাজের মন হালকা হচ্ছিল, তবুও তার ভেতরে এক ধরনের দোলাচল চলছে। ও ভাবে, কেন আমি এত অপমানিত হই? কেন আমি নীলা আর তার বন্ধুদের চোখে শুধুই চাকর? আমি কি সত্যি এত ছোট লোক? প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কাপড়ের দিকে তাকাতো, জুতোর দিকে তাকাতো। তারপর মনে মনে বলতো, আমি পড়াশোনা করব, আমি প্রমাণ করব, একদিন আমি ওদের থেকেও বড় হব। একদিন বিরতির সময় রাকিব আবার রেহাজের সামনে এসে দাঁড়ালো। চারপাশে তার দল, মুখে কুটিল হাসি। রাকিব বলে, কিরে চাকর, বড়লোকদের সাথে ফ্রেন্ড হয়ে গেছিস নাকি? রেহাজ ভয় পায়, তবে সে শান্ত গলায় বলল, আমার নিজের ইচ্ছায় বন্ধুত্ব করেছি, এতে তোমার সমস্যা কোথায়? রাকিব গর্জে উঠল। রেহাজের মুখে যেন কথা ফুটেছে। চুপ কর, তোকে আবার এত কথা বলতে হবে নাকি? এখনই তোরে দেখাচ্ছি মজা, চল আমার সাথে। রাকিব রেহাজের গায়ে হাত তুলতেই হঠাৎ সাকিব এগিয়ে এলো। সে সাকিবকে বলে, এই রাকিব, বেশি বাড়াবাড়ি করিস না। ও এখন থেকে আমাদের বন্ধু। কেউ ওর গায়ে হাত দিলে সেটা আমাদের গায়ের সাথে লাগে। রাতুল, রেহান, সাইমা, উর্মিও সাকিবের পাশে এসে দাঁড়ালো। রাকিব দাঁত কিলিয়ে বলল, দেখিস, একদিন না একদিন তোকে এমন শিক্ষা দিব যে তুই কলেজে আসতে ভুলে যাবি। সেদিন আর কোনো ঝামেলা হলো না। কিন্তু নীলা দূর থেকে সবকিছু দেখে মনে মনে ক্ষেপে ওঠে। সে ভাবে, এই চাকরটা এখন সাকিবদের সাথে মিশছে। না, এভাবে হতে দেওয়া যাবে না। দিনগুলো কেটে যাচ্ছিল। ক্লাস, পড়াশোনা, নতুন বন্ধু, সবকিছু ধীরে ধীরে রেহাজকে ভরসা দিচ্ছিল।
ও অনুভব করে শুধু জন্ম বা দরিদ্রতার কারণে কাউকে ছোট করা যায় না। মন আর পরিশ্রম থাকলে মানুষ অনেক দূর যেতে পারে। সাকিব প্রায় ওকে উৎসাহ দিতে বলতো, দেখিস রেহাজ, একদিন তুই প্রমাণ করবি তোর যোগ্যতা। তখন এসব যারা তোকে অপমান করে তারাই মাথা নিচু করবে। রেহাজ এসব শুনে হাসতো, কিন্তু ভেতরে ভেতরে সে শপথ নিত। হ্যাঁ, আমি প্রমাণ করব। এই অপমান, এই কষ্ট আমি ভুলবো না। নীলা এখনো রেহাজকে মেনে নিতে পারছে না। প্রতিদিন ওর চোখে ঘৃণা, কানে তাচ্ছিল ভরা কথা শোনাতো। তবুও রেহাজ চেষ্টা করত কোনো ঝামেলায় না জড়াতে। কিন্তু একদিন লাইব্রেরিতে হঠাৎ নীলা আর রেহাজ মুখোমুখি হয়। নীলা বই খুঁজছিল, হঠাৎ তাক থেকে বই পড়ে যায়। রেহাজ নিচু হয়ে সেটা তুলে দিল, তারপর নীলাকে বলে, এই নিন বইটা। নীলা বইটা হাতে নিয়েও কটমট করে তাকালো রেহাজের দিকে। সে রেগে বলে, তুই আমাকে বই ধরিয়ে দিবি, চাকরের বাচ্চা? রেহাজ শান্ত গলায় বলল, আমি শুধু সাহায্য করতে চেয়েছিলাম। নীলার রাগে কচকচ করতে করতে চলে যায় সেখান থেকে। কিন্তু ভেতরে ভেতরে একটা অজানা অনুভূতি তাকে নাড়া দিতে থাকে। রেজা কেন সব সময় চুপচাপ থাকে? কেন উত্তর দেয় না? কেন এত ভদ্র আচরণ করে? দিন কেটে যাচ্ছিল। কলেজের মাঠে বকুল ফুলের গাছের নিচে রেহাজ, সাকিব আর তাদের দল প্রায় বসেই। তারা একসাথে পড়াশুনো করে, হাসে, স্বপ্নের কথা বলতো। কিন্তু সামনে আরো ঝড় আসছে। নীলা, রাকিব, রিফারা সহজে মেনে নেবে না যে এক সময় চাকর বলে অপমান করা রেহাজ এখন সবার ভালোবাসার জায়গা করে নিচ্ছে। রেহাজ জানতো তার পথ এখনো দীর্ঘ, তবে সে একাই নয়, তার পাশে আছে সাকিবরা। আর সেই শান্তিটুকুই ওকে এগিয়ে নিয়ে যাবে নতুন জীবনের পথে। রেহাজ ধীরে ধীরে কলেজ জীবনের সাথে মানিয়ে নিচ্ছিল। নতুন পরিবেশ, নতুন মানুষ, সবই তার কাছে অচেনা। ক্লাসে বসে থাকলেও সে প্রায় অন্যদিকে তাকিয়ে থাকে। সেদিনও তাই হচ্ছিল। হঠাৎ স্যার তার দিকে তাকিয়ে বললেন, এই ছেলে দাঁড়াও। রেহাজ ভরকে গিয়ে উঠে দাঁড়ালো। জি স্যার। স্যার ভ্রুকুচকে প্রশ্ন করলেন, তুমি কি এই কলেজের ছাত্র? রেহাজের কথায় আগেই পেছন থেকে নীলা বলে উঠল, না স্যার, ও আমার চাকর। নীলার এই কথায় পুরো ক্লাস ফেটে পড়ল হাসিতে। চারদিক থেকে তাচ্ছিলের শব্দ উঠল। তবে রেহাজের কয়েকজন বন্ধু সাকিব, রাতুল প্রতিবাদে এগিয়ে এলো। থামো সবাই। স্যারের কণ্ঠে কঠোরতা, সাথে সাথেই পুরো ক্লাস চুপ হয়ে গেল। স্যার আবার রেহাজকে জিজ্ঞেস করলেন, তুমি কি কলেজে নতুন? জি। আগে কোথায় থাকতে? আগের জায়গাটা অজানা থাক। স্যার কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর আর কোনো কথা না বলে লেকচার চালিয়ে গেলেন। রেহাজ মাথা নিচু করে আবার বসে পড়ল নিজের জায়গাতে। ক্লাস শেষে দুপুরে মাঠের বাইরে কয়েকজন বন্ধু মিলে আড্ডা দিচ্ছিল রেহাজ। তখন হঠাৎ শাওন এসে হাজির ওদের সামনে। শাওন বলে, ওই রেহাজ, তোকে রাকিব ভাই ডাকছে। সাকিব সঙ্গে সঙ্গে বাধা দিল। ও যাবে না। শাওন চোখ পাকিয়ে বলল, আমি তোকে বলছি না, ওকে বলছি। সাকিবের রাগ বাড়ল। সে বলে, না রেহাজ, তুই যাচ্ছিস না, ওরা তোকে রেগিং দেবে। কিন্তু রেহাজ কারো কথা শুনল না। চুপচাপ শাওনের সাথে এগিয়ে গেল। কিছুটা ভয়, কিছুটা অজানা কৌতূহল তাকে টেনে নিচ্ছিল। মাঠের এক কোণে রাকিব দাঁড়িয়েছিল। চারপাশে কয়েকজন ছেলে। রাকিব রেহাজকে দেখেই সামনে এগিয়ে এলো। রিয়াজকে বলে, এই তোকে না বলছি নীলাদের বাড়ি থেকে চলে যেতে? রেহাজ মাথা নিচু করে রইল, কোনো জবাব দিল না। রাকিব হঠাৎ রেহাজের কলার ধরে টেনে বলল, যে সময় গায়ে মায়ের পড়বে তখন ঠিক হয়ে যাবে। কালকের পর থেকে যেন তোকে নীলাদের বাড়ির আর কলেজে না দেখি। এখন যা। রেহাজ কোনো প্রতিবাদ করল না। শান্ত মুখে সেখান থেকে বের হয়ে বাড়ি ফিরে গেল। পরদিন সকালে যখন কলেজের গেটে ঢুকছিল রেহাজ, তখনই দেখতে পেল রাকিব, শাওন আর তাদের আরো কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। তাদের চোখে বিদেশ স্পষ্ট। রেহাজ ঢুকতেই ওরা তাকে ধরে মাঠের মাঝখানে নিয়ে গেল। হঠাৎ শুরু হলো বেধড়ক মারধর। চারপাশে কলেজের অনেক ছাত্রছাত্রী দাঁড়িয়ে দেখছিল, কিন্তু কেউ এগিয়ে আসছিল না। প্রচণ্ড ব্যথায় রেহাজ মাটিতে লুটিয়ে পড়ল। ঘুষি, লাঠির আঘাতে শরীর অবশ হয়ে গেল।
শেষ পর্যন্ত আর সহ্য করতে না পেরে সে অজ্ঞান হয়ে গেল। চোখ খুলতেই রেহাজ দেখতে পেল সে হাসপাতালে শুয়ে আছে। মাথা ভারী লাগছিল, শরীর দুর্বল। পাশে বসে আছে সাকিব, রাতুল, সাইমা, উর্মি আর নাভিদ খান। সবার চোখে দুশ্চিন্তা। রেহাজকে জেগে উঠতে দেখে সবাই একসাথে বলে উঠল, আলহামদুলিল্লাহ, তুই জেগে উঠেছিস। রেহাজ কষ্ট করে উঠে বসতে চাইলে নাভিদ খান হাত দিয়ে ঠেকালেন। আর না, ওটার দরকার নেই, শরীর এখনো দুর্বল। উর্মির চোখে পানি। সে বলে, আমরা যদি সময় মতো না যেতাম তাহলে কি হতো আল্লাহই জানে। সাকিব দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই টানা 3 ঘন্টা জ্ঞান হারিয়েছিলি, আমাদের কি যে চিন্তাটা হয়েছে বলতো। নাভিদ খান এবার গম্ভীর কণ্ঠে বললেন। রেহাজ, আমাকে বলো তোমার এই অবস্থা কিভাবে হলো? রেহাজ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর নিচু স্বরে উত্তর দিল, আঙ্কেল, একটা জিপের সাথে ধাক্কা লেগেছিল, তারপর আর কিছু মনে নেই। নাভিদ খান সন্দেহ ভরা চোখে তাকালেন। একটা জিপের সাথে ধাক্কা, কথাটা যেন বিশ্বাসযোগ্য শোনালো না কারোর কাছে। সবাই একে অপরের দিকে তাকালো, কিন্তু রেহাজ চুপ করে রইল, চোখে মুখে ক্লান্তি আর অবসাদ। বাস্তবে রেহাজ জানতো যে ওর এই অবস্থা রাকিবদের হাতে মার খাওয়ার ফল, কিন্তু সে কাউকে কিছু বলল না। কেন যেন তার ভেতরে এক অদ্ভুত ধীরতা তৈরি হয়েছে। হয়তো সে জানে এই সত্য প্রকাশ করলে আরো বড় বিপদ আসবে, কিংবা হয়তো নিজের দুর্বলতা কারোর সামনে দেখাতে চাচ্ছিল না। সাকিব আর রাতুল দুজনেরই সব বুঝতে পারে, তবে তারা কিছু বলল না। সবার সামনে বিষয়টা চাপা থাকায় বুদ্ধিমানের কাজ মনে হলো। নাভিদ খান দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালেন, তারপর বলল, তুমি এখন বিশ্রাম নাও, শরীরকে শক্ত করো, যাই ঘটুক না কেন আমি তোমার পাশে আছি। রেহাজ চোখ বন্ধ করে। মনের ভিতরে হাজারো ঝড় বয়ে যাচ্ছে। চারপাশে যারা বসে আছে মানে ওর বন্ধুরা, শুভকাঙ্ক্ষীরা, তাদের জন্য এক ধরনের কৃতজ্ঞতা অনুভব করছিল সে। কিন্তু ভিতরে ভিতরে সে জানে রাকিবদের সাথে লড়াই এখনো শেষ হয়নি। রেহাজের হাতে ছিল ভাঙাচোরা মোবাইল, সেই ফোন যার প্রতিটি বাটন জুড়ে তার জীবনের কষ্টের মতো দাগ পড়ে আছে। হাসপাতালের একটা বেডে সে শুয়ে আছে। সে ফোন থেকে নম্বর বেছে ডায়াল করলো। সাকিবেরা চলে গেছে অনেক আগে, নাম্বারটি মৌ নামে সেভ করা। মৌকে সে আসতে বলে তার ঠিকানায়। বেশ কিছু সময় পর মৌ আসে হাসপাতালে। রেহাজকে এমন অবস্থা দেখে বলে, তোর এই অবস্থা কে করেছে? কেউ না। বল আমাকে। পরে বলবো, কাউকে জানাস না এখন। আচ্ছা বল। একটা কাজ করে দিবি? হ্যাঁ বল। কথাটা ছোট হলেও মধ্যে এক অদৃশ্য তাগিদ কাজ করছিল। কিছুক্ষণ পরে মৌ এসে পৌঁছালো। মোর চোখে একটা চেনা করুণতা ছিল। সে জানতো রেহাজকে, জানতো তার অতীতের ছায়া কেমন ঘন। তোকে নীলার বিষয়ে কিছু বলি, তুই ওর সামনে শুধু আমার কাছের বন্ধু হবার অভিনয় করবি। রেহাজ তখন মৌকে নীলার পুরো ব্যাপারটা খুলে বলে, জানাই কিভাবে সে নীলার প্রতি এক সময় দুর্বল ছিল, কিন্তু নীলা, রাকিব আর ওর বন্ধুরা মিলে তাকে শুধু ঠকিয়েছে না, অপমানও করেছে। এখন সে বদলাতে চায়, আর এই বদলের অংশ হিসেবে সে চায় মৌ যেন শুধু বন্ধু সেজে নীলার সামনে থাকে। এই শর্তে মৌ রাজি হয়। 3 কয়েক কেটে যায়। রেহাজ এখনও একটু সুস্থ। একদিন সে ভার্সিটিতে আসে, সঙ্গে মৌ ছিল। গেটের পাশে রাকিব আর ওর দল দাঁড়িয়ে আছে। রেহাজ ভার্সিটিতে এসে ক্লাসের দিকে যায়, আর বারান্দায় দাঁড়িয়ে বাইরে তাকিয়ে দেখে এক অদ্ভুত দৃশ্য। রাকিব ও তার বন্ধুরা মৌকে র্যাগিং করছে, অশোভন ভঙ্গিতে কথা বলছে মৌয়ের সাথে, বাজে মন্তব্য ছুড়ে দিচ্ছে। রেহানের মুখ শুকিয়ে যায়। সে অবাক হয়, কারণ এই মই তো তার পাশে ছিল হাসপাতালে, তার সবটা জেনেও পাশে দাঁড়িয়েছিল। আর এখন হঠাৎ সে দেখে নীলা এসে দাঁড়ায় ওদের সামনে। নীলা হাসতে হাসতে রেহাজকে বলে ওঠে, এই দেখ কে এসেছে। কে এসেছে? আরে দেখছিস, আমাদের সেই পুরনো চাকর মশাই। রেহাজ কিছু বলার আগেই মৌ বলে ওঠে, আপনার ভাষা ঠিক করুন। এই কথা শোনার সাথে সাথেই নীলা চরম অপমানিত হয়ে মৌকে এক চড় কষায় এবং ঠোঁট বাঁকিয়ে বলে, ওই আমি আমার চাকরকে যা খুশি বলবো, তাতে তোর কি? হঠাৎ চুপ থাকা মৌ এবার সামনে এসে দাঁড়ায়, গলার
স্বরে একটু ভয় ছিল না। সে বলে, আমার হবু বর, ওকে কিছু বলা মানে আমাকে বলা। এই কথা শোনার পর মুহূর্তেই রাকিব চরম রাগে মৌকে একটা থাপ্পড় মারে। মৌয়ের ঠোঁট ফেটে রক্ত বের হয়। এই দৃশ্য দেখে রেহাজ আর নিজেকে ধরে রাখতে পারে না। সে ছুটে গিয়ে রাকিবের বুক বরাবর এমন এক লাথি মারে যাতে রাকিব কয়েক হাত দূরে গিয়ে পড়ে যায়। পুরো কলেজ থমকে যায় সে সময়, যে রেহাজকে সবাই অবহেলা করে। সেই ছেলেটা কি না রাকিবের গায়ে হাত তুলেছে। রাকিব ব্যথায় ছটফট করতে থাকে। ওর বন্ধুরা এসে রেহাজকে মারতে যাবে। রেহাজ একে একে সবাইকে ঠান্ডা করে দেয়। তার চোখে যেন আগুন। এরপর সে এগিয়ে যায় রাকিবের দিকে। রাকিবকে বলল, আমি চেয়েছিলাম ভালো মানুষ হতে, সব ভুলে শান্তিতে থাকতে চেয়েছিলাম, কিন্তু তোরা আমাকে ভালো হতে দিলি না। আমাকে হয়তো জানিস না, এতদিন ইচ্ছে করেই চুপ ছিলাম। এরপর সে নীলার দিকে তাকিয়ে বলে, আমি চাইলে তোকে এখনই মারতে পারতাম, কিন্তু আমি মেয়েদের মারি না। তবে আমার অনেক রকম রূপ আছে, আজ একটা দেখলি। সবাই তখন থ হয়ে যায়। পুরো কলেজ চুপচাপ দাঁড়িয়ে, কেউ সাহস করে কিছু বলছে না। নীলা হতভম্ব হয়ে শুধু তাকিয়ে থাকে। রেহাজ বইয়ের হাত ধরে সোজা বেরিয়ে আসে কলেজ থেকে, নিয়ে যায় মৌকে তার বাড়িতে। বাড়িতে এসে রেহাজ চুপচাপ বসে। তখন রেহাজ হঠাৎ বলে ওঠে, ওই তুই কি বললি? কই, কখন? কলেজের সবার সামনে আমি তোর কি হই? রেহাব একটু চুপ করে থাকে, তারপর বলে, রাগে বলেছিস তাই না? কেন, যা বলেছি তা কি মিথ্যা? এবার সত্যি ঘাবড়ে যায় রেহাজ। কি বলবে সে বুঝতে পারে না। মৌ বলে, কিছু না। এটা বলে মৌ রুমে চলে যায়। রেহাজ তখন চুপ করে বসে থাকে। তার চোখে যেন এক নতুন জীবনের ছায়া। অনেক কিছু হারিয়েছে সে, কিন্তু মৌকে পেয়েছে। যে মানুষটা তার সবচেয়ে খারাপ সময়ে পাশে দাঁড়িয়েছে, তার জন্য লড়েছে। কিন্তু রেহাজ জানে প্রতিশোধ নয়, পরিবর্তনই সবচেয়ে বড় উত্তর। আর মৌ ছিল সেই পরিবর্তনের প্রথম সাক্ষী। জীবন সবসময় নিখুঁত হয় না, কিন্তু মানুষ আসে শিখিয়ে দিতে। আবার কিছু মানুষ থেকে যায় পাশে নীরবের শক্তি হয়ে। রেহাজের জীবনে মৌ ছিল সেই নীরব শক্তি, যে শুধু পাশে থেকেই প্রমাণ করেছে ভালোবাসার চিৎকারে নয়, সময় মতো পাশে দাঁড়ানোর মধ্যেই সত্য। পরদিন সকালে রেহাজ কলেজে আসে। আগের দিনের ঘটনার পর রেহাজের মনে ছিল একটু শঙ্কা, একটু উত্তেজনা। কিন্তু গেটের সামনে আজ কোনো অচেনা মুখ ছিল না, না ছিল রাকিবের কোনো সাঙ্গপাঙ্গ। কলেজের পরিবেশ যেন হঠাৎ করেই শান্ত হয়ে গেছে। রেহাজ গিয়ে বসলো তার বন্ধু সাকিব, রাতুল, উর্মি ও সাইমার পাশে। মুখে হাসি নিয়ে রেহাজকে বলল, কালকে তুই যেভাবে রাকিব আর শাওনকে মাইর দিছিস, কসম আমার তো আজকেও ভয় করছে। রাকিবের বাবাকে তো তুই জানিস না, অনেক বড় নেতা, তোরে ছাড়বে না ভাই। রেহাজ হালকা হেসে বলল, মানে? আরে ভয় পাবি না, আমি আছি না, কিছু হবে না। তাদের কথা শুনে রেহাজ কিছু বলল না। সে জানে কি হতে যাচ্ছে, কিন্তু ভয় তাকে কখনো দমন করতে পারেনি। হঠাৎ কলেজের বাইরে কয়েকটা পুলিশের জিপ এসে দাঁড়ায়। জিপ থেকে নামেন একজন প্রভাবশালী মানুষ। হাবভাবেই বোঝা যাচ্ছিল উনি সাধারণ কেউ নন। সঙ্গে রাকিব আর কয়েকজন পুলিশ অফিসারও ছিল। সোজা চলে আসে তাদের ক্লাসে। সবাই থম মেরে যায়। লোকটা গর্জে ওঠে, কার এত বড় সাহস আমার ছেলেকে মারার? রাকিব রেহাজের দিকে তাকিয়ে সাথে সাথে বলে উঠল, বাবা, ওই শালা রেহাজ আমাকে মেরেছে। লোকটা অর্থাৎ রাকিবের বাবা রেহাজের দিকে আঙ্গুল তুলে চিৎকার করে বলে, তোর এত সাহস? তুই আমার ছেলের গায়ে হাত তুলেছিস, আজ তোকে এমন শিক্ষা দেবো যা সারা জীবন মনে রাখবি। নীলা পেছন থেকে মুচকি হেসে বলে উঠল, অফিসার, ওকে এমন শিক্ষা দেন যে জীবনে কিছু করতে না পারে। পুলিশ অফিসার মাথা নেড়ে সম্মতি জানায়। আপনার চিন্তা নেই ম্যাডাম। রেহাজ তখন হঠাৎ বলে ওঠে, স্যার আপনি ভুল করছেন। তুই কি বললি? এখন তোকে থানায় নিয়ে যাব। কথাটা বলে অফিসার হুকুম দেয়, হাবিলদার ওকে অ্যারেস্ট করো। রেহাজকে হাত কড়া পরিয়ে মাঠের মধ্য দিয়ে নিয়ে যেতে থাকে। চারপাশে ছাত্র ছাত্রীদের গুঞ্জন। কেউ কিচ্ছু বোঝে না, সবাই হতভম্ব। মৌ ছুটে আসে, রেহাজের হাত ধরে কান্না শুরু করে। অফিসার, আপনারা ভুল করছেন, ওর কোনো অপরাধ নেই। তুই শেখাবে আমাকে গাড়িতে তো লোকে। চিৎকার করে অফিসার। রেহাজকে থানায় নিয়ে যাওয়া হয়।
সেখানে তাকে কয়েকবার মারধর করা হয়। থাপ্পড় ঘুষি পুলিশরা নিজেদের ক্ষমতা দেখাতে থাকে, অথচ রেহাত ছিল চুপচাপ। কোনো প্রতিশোধ নেই, কোনো অভিযোগ নেই। ঠিক তখনই থানার বাইরে গাড়ির শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। ভেতর থেকে বেরিয়ে আসে অফিসার। দেখেন একে একে 3টি বিলাসবহুল গাড়ি থামে থানার গেটের সামনে। গাড়ি থেকে নামে 3জন ভয়ঙ্কর ব্যক্তিত্বের অধিকারী পুরুষ, সাব্বির, মিরাজ আর মানিক। দেশের অপরাধ জগতের 3টি সবচেয়ে বড় নাম। তাদের পেছনে দাঁড়িয়ে আর কতগুলো লোক, সবাই মাফিয়া কিং এর লোক। পুলিশ অফিসার এগিয়ে যায় মানিকের দিকে। আসসালামু আলাইকুম স্যার, আপনি এত কষ্ট করে এলেন কেন? বললেই তো চলে আসতাম। মানিক কোনো উত্তর না দিয়ে চেহারার কঠোরতা নিয়ে বলে, রাজা যখন জেলে তখন প্রজারা কি ঘরে বসে থাকবে? স্যার ঠিক বুঝতে পারছি না। এই বলে শেষ হতেই মানিক এক ঝটকায় অফিসারকে চড় মারে। একটু আগে যাকে আটক করে এনেছিস জানিস কে উনি? না স্যার। অফিসার থতমত খেয়ে জবাব দেয়। রেহাজ হাসে। মানিক বলে, উনি হচ্ছে পুরো মাফিয়া জগতের রাজা, কিং অফ মাফিয়া প্রিন্স। তোরা তাকে থানায় এনেছিস, মেরেছিস। অফিসারের মুখ গিয়ে যায়, সে কথা হারিয়ে ফেলে। হাঁটু গেড়ে বসে পড়ে রেহাজের সামনে। স্যার আমাকে মাফ করে দেন, আমি চিনতে পারিনি, ক্ষমা করে দিন স্যার। রেহাজ উঠে দাঁড়িয়ে এগিয়ে আসে। চোখে ছিল আগুন, মুখে এক শান্ত হাসি। তুই ভাবছিলি আমি সাধারণ কেউ, আমার ইতিহাস না জেনে আজকের কাজের বিচার করছিস? অফিসার কাঁপতে কাঁপতে বলল, স্যার প্লিজ, আমি ভুল করেছি। তখন মানিক বলে, রাজা আজ বড় কিছু না করলে ভালো। রেহাজ হালকা মাথা নেড়ে বলে, তাকে মাফ করে দিলাম, তবে যদি আবার কখনো কারোর উপর হাত তোলে তখন বিচার হবে রাজা সুলভ। থানা চুপচাপ। পুলিশ অফিসাররা কেউ নড়ার সাহসও পায় না। এরপর রেহাজ থানার গেট দিয়ে বের হয়ে আসে। গাড়িতে ওঠার আগে শুধু একবার পেছনে তাকায়। সেখানেই দাঁড়িয়ে ছিল মৌ, চোখের জল কিন্তু মুখে প্রশান্তির ছায়া। রাজা ফিরে এসেছে। সমাজ সব সময় বাহ্যিক রূপ দেখে বিচার করে। একদিন যারা চাকর বলে তাচ্ছিল্য করেছে তারা আজ বুঝতে পারছে কে ছিল আসলে রাজা। রেহাজ কারোর কোনো ক্ষতি করতে আসেনি, সে নিজেকে বদলাতে চেয়েছিল, কিন্তু কেউ তাকে বদলাতে দেয়নি। তাই আজ সে নিজের পরিচয় ফিরেছে। রাজা কখনো হারে না, সে শুধু অপেক্ষা করে সিংহাসনে ফেরার সময়টার জন্য। রেহাজ পুলিশের সামনে দাঁড়িয়ে আছে। অফিসারের চোখে ছিল অনুশোচনার ছাপ, কণ্ঠস্বর কাঁপছিল যেন। পুলিশ অফিসার বলল, স্যার আমাকে মাফ করে দিন, আমি না বুঝে ভুল করে ফেলেছি। জানি আমার কোনো ক্ষমা নেই, কিন্তু অনুগ্রহ করে একটিবার দয়া করুন। পুলিশ অফিসার ভয়ে কাঁপছে। সে আরো কিছু বলার আগেই রেহাজ হেসে ফেলল, একরকম হালকা ব্যাঙের হাসি। রেহাজের সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ অফিসার অবাক হয়ে তাকালো রেহাজের দিকে। রেহাজ তখন মুখ ঘুরিয়ে বলল, আপনারা কেন আমার পেছনে লেগেছেন? শুধু শুধু ঝামেলা বাঁধালেন। আমি কাউকে মাফ করি না, শাস্তি তো হবেই। দয়া করুন, শাস্তি দিবেন না। শাস্তি কি দেব সেটা আমি ঠিক করব, রেডি থাকবেন। এই কথা বলেই সে থানা থেকে বেরিয়ে পড়ে। বাইরে তখন রাতুল, সাকিব, উর্মি আর সাইমা রেহাজের জামিন করাতে থানায় আসছে। কিন্তু তারা এসে যা দেখলো তাতে ওদের চোখ কপালে উঠে যায়। থানার চারপাশে দাঁড়িয়ে আছে বিরাট বড় বড় দামি গাড়ি আর গার্ডরা। ভেতরে বাইরে সশস্ত্র মানুষ, তাদের হাতে একই -47। পরিস্থিতি দেখে রাতুল চাপা গলায় বলল, মনে হচ্ছে রেহাজের বাবা তার পুরো বাহিনী নিয়ে চলে আসছে। আমরা যদি এখন ভিতরে যাই তাহলে হয়তো আমাদেরও রেহাজের শত্রু ভেবে মেরে ফেলবে। সাইমা চিৎকার করে বলল, আর দেরি করিস না, পালা সবাই। তারা সবাই দ্রুত সেখান থেকে চলে যেতে শুরু করে। এদিকে তখন রেহাজ থানার গেট পেরিয়ে একটি ফোন করল মৌকে। মৌ সাথে সাথে রিসিভ করে কল। মৌ রিসিভ করেই সে বলল, রেহাজ কই তুমি? ঠিক আছো? ভয় পেও না, সব ঠিক আছে। আমি আজই তোমার সঙ্গে দেখা করব। রেহাজ চলে যায় গাড়িতে করে। পরদিন কলেজে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। রেহাজ ও মৌ একসঙ্গে কলেজে প্রবেশ করে। কলেজের সবাই থমকে যায়, কারোর মুখে বিস্ময়, চোখে ভয়ের ছাপ। আরেকদিকে রাকিব আর নীলা এক কোণে দাঁড়িয়ে রেহাজকে লক্ষ্য করছে।
রাকিব কারোর সঙ্গে ফোনে কথা বলছে। একটু পরেই দেখা গেল কলেজ চত্বরে প্রায় 20 জন যুবক প্রবেশ করে। সবাই রেহাজকে ঘিরে দাঁড়ায়। রাকিব সামনে এসে বলল, তুই কি ভেবেছিস আমাকে মারবি আর পার পেয়ে যাবি? আজ তোকে শেষ করে ফেলবো। থানা থেকে ছাড়া পেয়ে ভুল করেছিস। রেহাজ চুপ করে হাসতে লাগলো। সে কোনো কথা বলল না। রাকিব আবার গর্জে উঠল, হাসছিস কেন? একটু পরে তোর মৃত্যু হবে, তখন বুঝবি হাসার মজা। হঠাৎ দূর থেকে গাড়ির শব্দ এলো। লম্বারগিনি গাড়ির শব্দ, সাথে আরো দামি গাড়ি। চোখ ধাঁধানো সব গাড়ি থেকে একে কলেজে চত্বরে ঢুকলো। প্রতিটি গাড়ি থেকে 3 জন করে কালো কোট পরা লোক নামতে শুরু করে। পুরো কলেজ তখন স্তব্ধ হয়ে যায়। এর মধ্যেই 4টি হেলিকপ্টার আকাশে দেখা গেল। 3টি সাধারণ মানের আর একটি ছিল অত্যন্ত দামি। হেলিকপ্টারগুলো কলেজ মাঠে ল্যান্ড করে। সেখান থেকে নামলো সাব্বির, মিরাজ ও মানিক। তারা রেহাজের ডান হাত। তারা সামনে এগিয়ে এসে রেহাজকে পরিয়ে দিল কোট, সানগ্লাস আর ঘড়ি। পুরো কলেজ হাঁ করে তাকিয়ে রইল। একজন ছাত্র ভয়ে কাঁপতে কাঁপতে ফিসফিস করে বলল, সাব্বির ভাই, আপনি এখানে? সাব্বির গর্জে উঠে বলল, তোরা কাকে মারবি রে? মাফিয়া কিং রেহাজকে? এই কথা বলাই সঙ্গে সঙ্গে রাকিবের লোকগুলো হাঁটে গেড়ে বসে পড়ে। সবাই অস্ত্র ফেলে দিল। কেউ মাথা নিচু করে দাঁড়ায়। রাকিব পুরোপুরি স্তম্ভিত। সে আস্তে করে রেহাজের পায়ের কাছে গিয়ে বসে পড়ে। তারপর বলে, ভাই, আপনাকে চিনতে পারিনি, দয়া করে আমাকে মাফ করে দিন। যদি আপনি মাফ না করেন তাহলে আপনার লোকেরা আমাকে শেষ করে দেবে। রেহাজ হালকা হাসলো, চোখে কঠোরতা এনে বলল, প্রতিদিন তো তুই আমাকে বোলিং করতিস, র্যাগিং করতিস, আজ এত নম্রতা কেন? এখন তুই বাঁচতে চাস? একটু আগে না বললি মেরে ফেলবি? রাকিব কাঁদতে কাঁদতে বলল, ভাই, আমি ভুল করেছি, প্লিজ শেষবারের মতো মাফ করে দিন, আর এমন হবে না। মাফ? সেটা তোর কপালে নেই, তুই শাস্তি পাবি। আমি কাউকে মাফ করি না, শাস্তির জন্য অপেক্ষা কর। এই বলে রেহাজ মুখ ঘুরিয়ে হাঁটতে শুরু করে। তার পেছনে বিশাল মাফিয়া বাহিনী। এমন সময় মৌ দৌড়ে এসে রেহাজকে জড়িয়ে ধরলো। কান্নায় ভেঙে পড়ল সে। মৌ বলে, রেহাজ ঠিক আছো? হুম। তোমার কিছু হলে আমি কি করতাম রেহাজ? রেহাজ নরম গলায় বলল, আহা মৌ, আমি তো ঠিক আছি, তোমার জন্যই তো বেঁচে আছি। তারপর তারা ধীরে ধীরে কলেজ থেকে বেরিয়ে গেল। কেউ আর কিছু বলার সাহস পেল না। সবাই বুঝে গেল রেহাজ আর আগের রেহাজ নেই। সে এখন মাফিয়া কিং রেহাজ। 2 দিন কেটে যায়। ভার্সিটিতে এসেছে রেহাজ। কলেজ ক্যাম্পাস তখন উত্তাল। 2 পক্ষের মধ্যে দাঙ্গা লেগে গেছে। রেহাজের লোকদের রাকিবের লোকেরা চড়াও হয়েছে। রেহাজ দ্রুত পরিস্থিতি বুঝে সরাসরি রাকিবের দিকে এগিয়ে গেল। কি দরকার ছিল আমার পেছনে লাগার? ঠান্ডা কণ্ঠে বলে। রেহাজ রাকিবের পায়ে একটি গুলি চালালো। রাকিবের আর্ত চিৎকারে পুরো কলেজ কেঁপে ওঠে। এই দৃশ্য দেখে মৌ ভয়ে জ্ঞান হারিয়ে ফেলে। রেহাজ নিজে মৌকে হাসপাতালে পাঠিয়ে দেয়। তার এমন রুদ্ররূপ দেখে কলেজের অন্য ছেলে মেয়ে মানে সাকিব, রাতুল, উর্মি ও সাইমা ভয়ে একদম থমকে যায়। রেহাজ তাদের দিকে এগিয়ে গিয়ে প্রশ্ন করল, কিরে, তোরা এমন ভাবে তাকাচ্ছিস কেন? সাকিব তাড়াতাড়ি বলল, ভাই আমাদের মাফ করে দেন, আমরা কিছু করিনি। রেহাজ একটু রুক্ষ কণ্ঠেই বলল, তোদের কি হয়েছে? আমারে দেখে এত ভয় পাইছিস কেন? আপনার মতো ডনকে আমরা তুই করে বলতে পারবো না। তোরা আমার বন্ধু, তুই বললে সমস্যা নাই, ভয় পাস না। তুই আমাদের কাছে তোর আসল পরিচয় লুকিয়েছিলি কেন? আগে বললে কি হতো? রেহাজ কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিল, কারণ আমি জানতাম তোরা যদি আগে থেকে সব জানতি তাহলে হয়তো আমাকে বন্ধু বানাতি না। এই সময় নীলা ভয়ে বাড়ি ফিরে যায়। তার মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক খায়, যাকে সে এতদিন অপছন্দ করত সে একজন মাফিয়া হলেও তার কোনো ক্ষতি করলো না। অন্যদিকে রাকিবের বাবা ছুটে আসেন হাসপাতালে। দেখেন রাকিব আইসিইউতে ভর্তি। সাকিব রেহাজকে প্রশ্ন করে, আচ্ছা রেহাজ, তুই এই এলাকায় কেন এসেছিস? রেহাজ এক কথায় উত্তর দেয়, একটা কাজে। কি কাজ আমরা জানতে পারি? না। তুই কি আমাদের বন্ধু ভাবস? ভাবি। তাহলে বল। রেহাজ একটু চিন্তিত মুখ করে বলল, শুনলে হয়তো তোরা নিজেকে সামলাতে পারবি না। তাও বল। রেহাজ একটু চুপ করে দাঁড়ালো। তারপর ধীরে ধীরে সবকিছু বলতে শুরু করে।
আসলে ছোটবেলা থেকেই রেহাজ ছিল একজন মেধাবী সাধারণ ছেলে। তার বাবা ছিলেন একজন সরকারি কর্মচারী। তিনি সৎ, আদর্শবান, বহু পুরস্কারে ভূষিত ছিলেন। মা ছিলেন স্কুল শিক্ষিকা। ছোট বোন দিঘি ছিল তার চোখের মণি। তাদের পরিবার ছিল সুখে ভরা, নিখুঁত এক সংসার। একদিন স্কুল থেকে দেরিতে বাড়ি ফিরে এসে রেহাজের জীবনের গল্প এক মুহূর্তে বদলে যায়। বাড়িতে ঢুকেই সে দেখতে পেল সব রুম তছনছ করা, সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। ভয়ে ভয়ে সে মাকে ডাকতে থাকে, কোনো উত্তর নেই। রান্নাঘরে গিয়ে দেখে তার মা গলা কাটা অবস্থায় পড়ে আছেন। ছাদে ওর বাবার লাশ, আর আলমারির ভিতরে তার বোনের লাশ ছিল। মাকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে রেহাজ। সেই মুহূর্তে ওর মা ফিসফিস করে বলে উঠলেন, বাবা রেহাজ, পালা, ওরা তোদের কাউকে বাঁচতে দিবে না। পালা বাবা, আর ফিরবি না। নিজেকে বাঁচা। তোর বোন কোথায় দেখে রাখিস। এখনই যা এখান থেকে। এরপরই রেহাজের মা চিরদিনের মতো চোখ বন্ধ করে ফেলেন। কিছু সময় পর পুলিশ আসে, তদন্ত হয়, কিন্তু প্রকৃত খুনিদের খোঁজ মেলে না। কে বা কারা করেছিল কেউ জানে না। এরপর রেহাজ খুঁজে পায় বাবার একটি গোপন ডায়েরি। সেখানে লেখা ছিল তার বাবা একটি দুর্নীতিবাজ চক্রের বিরুদ্ধে কাজ করেছিলেন। সেই চক্রটি ছিল দেশের এক প্রভাবশালী অপরাধী সংগঠন। ওর বাবার সততা তাদের জন্য হুমকি হয়ে উঠেছিল, তাই তারা পুরো পরিবারকে মুছে ফেলতে চেয়েছিল। কিন্তু রেহাজ সেই রাতে বেঁচে যায়। শুরু হয় প্রতিশোধের যাত্রা। রেহাজ নিজের নাম পরিচয় গোপন রেখে আত্মগোপনে চলে যায়। বছরের পর বছর কঠোর ট্রেনিং নেয়, শক্তিশালী হয়ে ওঠে। তার একমাত্র উদ্দেশ্য পরিবারের খুনিদের খুঁজে বের করা এবং তাদের ধ্বংস করা। ধীরে ধীরে সে অপরাধ জগতের এক ভয়ঙ্কর নাম হয়ে ওঠে রেহাজের। কিন্তু ভেতরে সে ঠিক আগে সে রেহাজে ছিল, যার হৃদয়ে মা, বাবা আর ছোট বোন দিঘির ভালোবাসা গেঁথেছিল। রেহাজ সবকিছু ওর বন্ধুদের বলল। সব কথা শুনে সাকিব, রাতুল, উর্মি ও সাইমা স্তব্ধ হয়ে যায়। তারা কোনো কথা বলতে পারে না। রেহাজ তাদের দিকে তাকিয়ে বলল, আমি কাউকে কষ্ট দিতে চাই না, কিন্তু কেউ আমার আপনজনের ক্ষতি করলে আমি থামি না, সবাইকে মেরে ফেলি। রাকিব তখনও হাসপাতালে। নীলা বুঝতে পারে যাকে সে এত ভুল বুঝেছে তার হৃদয়ে আছে এক গভীর দুঃখের পাহাড়। এদিকে রেহাজ নিজের লোকজনদের ডেকে বলল, এখন থেকে এই কলেজে আর কোনো সহিংসতা হবে না। এখানে শুধু পড়াশোনা হবে। আর কেউ অন্যায় করলে আমি আগে নিজে তার বিচার করব, সবাইকে জানিয়ে দাও। ওর বন্ধুরা বিস্ময়ের চোখে রেহাজকে দেখে সে যে শুধু একজন মাফিয়া নয়, সে একজন যোদ্ধা, একজন ভাই, একজন বন্ধু, একজন মানুষ। কয়েকদিন পর শরীরের ভেতর এক ধরনের অদ্ভুত অনুভূতি হচ্ছিল রেহাজের, যেন কোনো অদৃশ্য ইমোশনাল ফিল ধীরে ধীরে তার শিরায় শিরায় জড়িয়ে পড়ছে। ও রেহাজের দিকে তাকিয়েছিল গভীর চোখে। কিছুক্ষণ পর হঠাৎ করেই মৌ রেহাজকে জড়িয়ে ধরল। এই মুহূর্তটুকু যেন সময়কে থামিয়ে দিল। কয়েক মিনিট পর মৌ নিজেই আলতো করে ছেড়ে দিল রেহাজকে। তারপর বলে, তুমি আমার জীবনের চাইতেও বেশি, অনেক ভালোবাসি তোমাকে। মৌ কাঁপা কাঁপা কণ্ঠে বলল। রেহাজ একটু চমকে যায়। মোর চোখে জল, কিন্তু তাতেও ভালোবাসার দীপ্তি ফুটে উঠেছিল। রেহাজ বলে, যদি কোনোদিন আমি হারিয়ে যাই? মৌ থামিয়ে বলল, এসব বলবা না তো, আমিও মরে যাব। তুমি ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। সত্যি তুমি আমাকে এতটা ভালোবাসো? মৌ নিচু স্বরে উত্তর দিল। সে বেশ লজ্জা পাচ্ছে। বিকালে তারা দুজনে ঘুরতে বের হলো। চারপাশে সূর্যের আলো তখন স্নান হয়ে আসছে, কিন্তু তাদের ভেতরে আলো যেন আরো উজ্জ্বল হয়ে উঠেছে। পরদিন সকালে কলেজে রেহাজ যেন সম্পূর্ণ ভিন্ন এক রূপে হাজির হলো। সাধারণ দিনগুলোর মতো না। আজ সে নিজেকে সাজিয়েছে। নীল কোট, চোখে নীল চশমা, চুল স্পাইক করে সেট করা। চারপাশের ছেলেরা হিংসায় জ্বলছে আর মেয়েরা তাকিয়ে থাকছে মুগ্ধ হয়ে। মৌকেও দেখা গেল নতুন সাজে। তারা যখন কলেজের মূল ফটকে পৌঁছালো, তখনই 5টি দামি বাইক এসে দাঁড়ালো তাদের সামনে। প্রতিটা বাইকের সাথে দুজন করে দেহরক্ষী। সামনে একজন, পেছনে একজন, আর মাঝখানে রেহাজ আর মৌ। কেউ দেখলে একবারেই ভাববে কোনো রাজ্যের রাজা ও রানী নেমে এসেছে। সরাসরি সাকিবকে কাছে গিয়ে দাঁড়ালো রেহাজ ও মৌ।
সাকিব তাকিয়ে বলল, আরে মামা, তোদেরকে তো আজ সিনেমার হিরো হিরোইনদের মতো লাগছে। পুরাই চকলেট ক্যাপলেট। আর না ভাই, এটা রাজা রানী, মাফিয়ারা যে কিং অ্যান্ড কুইন। সবার ঠাট্টায় মৌ লজ্জায় মাথা নিচু করে ফেলল। আরে আরে ভাবি, দেখছি তো লজ্জা পাচ্ছে। সাকিব হেসে বলল, মৌ তাতে আরো বেশি লজ্জা পায়। এখন আমাদের সামনে লজ্জা পাচ্ছে, আর পেছনে পেছনে। এই তোরা থামবি? রেহাজ গম্ভীর কণ্ঠে বলল। সবাই আরো মজা নেয়। না না, আজ তো আমরা বলবোই। সবাই হেসে উঠল, আর তাদের হাসিতে চারপাশ যেন প্রাণ বন্ধ হয়ে উঠল। কিছুক্ষণ আড্ডার পর রেহাজ ক্লাসের দিকে রওনা দেয়। রেহাজ ক্লাসে ঢুকতেই সবার মুখ ফ্যাকাশে হয়ে গেছে, যেন তার উপস্থিতি এক প্রকার চাপ তৈরি করলো। তার বন্ধুদের মধ্যে হাসির রোল পড়ে গেল। একটু পর নীলার বান্ধবীরা এসে তার সামনে দাঁড়ালো। চোখে জল, মুখে অনুশোচনা। রেহাজকে বলে, রেজা, আমাদের মাফ করে দিও। রেহাজ অবাক হয়ে বলল, কি বললেন আমাকে? হেসে ফেলল রেহাজ। আমরা নীলার সাথে মিলে ভুল করেছিলাম, সত্যিই বুঝতে পারিনি কি করেছি, আমাদের মাফ করে দাও। কাঁদতে কাঁদতে বলল ওরা। রেহাজ কিছু বলার আগেই সাকিব বলল, রেহাজ, ওদের মাফ করে দে। রেহাজ একটু থেমে বলল, তোরাও বলছিস? কেউ যদি তার ভুল বুঝতে পারে তাহলে তাকে মাফ করে দেওয়া উচিত। তখন মৌ বলল, রেহাজ, তুমি ওদের মাফ করে দাও না। রেহাজ কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর একটু হেসে বলল, আচ্ছা, আমি সবাইকে মাফ করে দিলাম, এখন যাও। ওরা সবাই কেঁদে ফেললো। মনে হলো এক বোঝা নামলো ওদের কাঁধ থেকে। এর পরের দিনগুলোতে রেহাজ ও মৌ যেন নতুন এক সম্পর্কের গল্প লিখছিল। তাদের বন্ধনের মাঝে কোনো অহংকার ছিল না, ছিল না কোনো মিথ্যা বাহানা। মৌ দিন দিন আরো গভীরভাবে বুঝতে পারছিল রেহাজকে, আর রেহাজও ধীরে ধীরে নিজেকে গড়ে তুলেছিল একজন দায়িত্ববান মানুষ হিসেবে। একদিন বিকেলে কলেজের পেছনের মাঠে তারা দুজন বসেছিল। হালকা বাতাস বইছে, আকাশে মেঘের ভেলা। জানো, তোমার সাথে থাকলে মনে হয় সবকিছু জয় করা সম্ভব। রেহাজ কিছু বলল না, শুধু হাতটা বাড়িয়ে ধরল মৌয়ের দিকে। মৌ ধীরে ধীরে নিজের হাত রাখলো ওর হাতে। সেই মুহূর্তে তারা বুকে গিয়েছিল, এটা শুধু একটা ভালোবাসা না, এটা একটা প্রতিশ্রুতি একজন আরেকজনের জন্য। রাকিবের বাবা হাসপাতালের করিডোরে পা রাখতেই বাতাস ভারী হয়ে উঠল। তার চোখে ক্রোধের আগুন, গলায় কাপা গর্জন। হাসপাতালের বিছানায় অচেতন ছেলেকে দেখে তিনি নিজেকে আর সামলাতে পারলেন না। আমার ছেলেকে কে মেরেছে? আমি তাকে নিজের হাতে মেরে ফেলবো। খোঁজ লাগাও, কে করেছে এটা। একজন পুলিশ সদস্য শান্তভাবে বলল, স্যার, দয়া করে বসুন, আমরা খুঁজে বের করব। কিন্তু রাকিবের বাবার চোখে আগুন জ্বলে। সে বলে, যাও সবাই, সময় নেই, আমি নিজেই খুঁজে বের করব। এদিকে রেহাজ এবং মৌ দুজনেই দ্রুত বাড়িতে ফিরে আসে। সঙ্গে সঙ্গে রেহাজ ফোন করে সাব্বির এবং মানিককে। তোমরা দুজন রেডি হয়ে যাও, আজ রাতে জোকার কিং এর অবসান ঘটবে। মৌ কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়ে। সে বলে, রেহাজ, তুমি জানো কে তোমার মা বাবাকে মেরেছে? জানি। কে সে? মাফিয়া ওয়ার্ল্ডের লোক, জোকার কিং। আমি রাহিত, রাকিবের বাবা সে। মৌ কিছু বলে না। ওদিকে রাহিতের কাছে তার লোক ছুটে আসে। সে এসে বলে, স্যার, খোঁজ পেয়েছি কে মেরেছে রাকিবকে। কে সে? এই নামটা শোনার পর রাকিবের বাবার মুখ শুকিয়ে যায়। রাহিত বলে, মাফিয়া কিং রেহাজ? সে আমার পুরনো শত্রু রুহুল আমিনের ছেলে। একজন গোয়েন্দা সদস্য নিচু গলায় বলে, হ্যাঁ স্যার, আপনি ঠিকই ধরেছেন, রেহাজ মানে মাফিয়া কিং রাহুল আমিনেরই ছেলে। এই খবর শুনে রাকিবের বাবার বুক কেঁপে ওঠে। সে বলে, রুহুল আমিন সেই পুরনো রক্তাক্ত ইতিহাস আবার ফিরিয়ে এসেছে। আমি ওকে নিজে মেরেছিলাম, ওর ছেলে বেঁচে যায়। রাহিত চিন্তায় পড়ে যায়। ওদিকে এরই মধ্যে সাব্বির আর মানিক চলে আসে রেহাজের কাছে। ভাই, আমরা রেডি, বলো কি করব। রেহাজ চোখ শক্ত করে বলে, আজ কোনো দয়া বা মাফ নেই, জোকার কিংকে মাটিতে নামাতে হবে। মৌ তার সামনে দাঁড়িয়ে বলে, রেহাজ, তুমি কি এসব ঝামেলা এড়িয়ে চলতে পারো না? তুমি কেন এসব করো? রেহাজ তাকিয়ে বলে, মৌ, এটা সহজ না। আমি শুধু নিজের জন্য না, আমি প্রতিশোধ নিচ্ছি আমার বাবা মায়ের। মৌ একটু নরম গলায় জিজ্ঞেস করে, তোমার বাবা মাকে কে মেরেছিল তুমি তো জানো?
রেহাজ মাথা নিচু করে বলে, হ্যাঁ জানি, রাকিবের বাবা। তাতে কি? সে নিজের পরিচয় লুকিয়ে এই এলাকায় এসেছে, কিন্তু আমি জানি সে কোথায়। সে জোকার কিং, আর আজ তাকে আমি নিজ হাতে শেষ করব। আজ তাকে কেউ বাঁচাতে পারবে না। রেহাজ তখন ছোট, বাবা মা দুজনেই সমাজের সম্মানিত ব্যক্তি, কিন্তু এক রাতে একদল মুখোশধারী এসে ঘরে ঢোকে। চুরি আর আগ্নেয়াস্ত্রের তাণ্ডবে বাবা মা দুজনেই লাশ হয়ে পড়ে যায় রেহানের সামনে। তাতে রেহাজের শৈশব শেষ হয়, তার বোনের চেহারাটাও ভাসে। পুলিশ কিছুই করতে পারে না, সব প্রমাণ ধ্বংস হয়ে যায়। কিন্তু একমাত্র একটি মুখ রেহাজ ভোলে না, জোকারের মুখোশ। সেই মুখোশের আড়ালে ছিল রাকিবের বাবার ভয়ঙ্কর মুখ। বড় হয়ে রেহাজ হয়ে ওঠে অপরাধ জগতের রাজা, মাফিয়া কিং। সে খোঁজে সেই লোকটিকে, সেই জোকার কিংকে। আর আজ অবশেষে সে জানে কে তার শত্রু। রাকিবের বাবা নিজের দলের লোকদের ডেকে নেয়। তোমরা সবাই প্রস্তুত হও, আজ রেহাজের অবসান হবে। সে আমার ছেলেকে মেরেছে, আমি তাকে মেরে ফেলার আগ মুহূর্ত অবধি ছাড়বো না। অন্যদিকে রেহাজও তৈরি। সাব্বির, মানিক আর কিছু বিশ্বস্ত লোক নিয়ে সে প্রস্তুতি নিচ্ছে। রেহাজ বলে, রক্তের ঋণ রক্ত দিয়ে শোধ হবে। আমি প্রতিশোধ নিতে এসেছি, ক্ষমা করতে না। রাত নামে। রেহাজের চোখে আজ অন্যরকম আগুন। বহু বছর ধরে বুকের গভীরে জমে থাকা যন্ত্রণা আজ আগ্নেয়গিরির মতো ফেটে বের হতে চলেছে। আজ সে প্রতিশোধ নিতে চলেছে তাদের, যারা তার বাবা মাকে নির্মমভাবে হত্যা করেছিল। আজ সেই ভয়ঙ্কর খুনি জোকার কিংয়ের বিচার হবে। রেহাজ তার নিজস্ব ঢঙে সাজে, মুখে কালো মুখোশ, গায়ে কালো লম্বা টুপিওয়ালা জামা যা তার শরীরের অধিকাংশ ঢেকে রাখে। প্রস্তুতি সেরে সে বাড়ি থেকে বের হয়। রাস্তায় নেমেই সে ফোন তোলে। প্রথমে সাব্বিরকে ফোন করে, তারপর মানিককে। কিন্তু আশ্চর্যজনকভাবে কেউ ফোন ধরে না। দুজনেই যেন গায়েব হয়ে গেছে। ঠিক তখনই একটা অচেনা নম্বর থেকে কল আসে। রেহাজ ফোন ধরে, আর ওপাশ থেকে ভেসে আসে একটা ঠান্ডা মেয়ের কণ্ঠ। হ্যালো মাফিয়া কিং, কেমন লাগলো চমক? তোমার ছেলেরা কেউ ফোন ধরছে না, কারণ কেউ আর বেঁচে নেই। রেহাজ থমকে যায়। গলার স্বরটা ঠান্ডা হলেও কথাগুলো ছিল হাড় হিম করা। সে বলে, কে তুমি? আমি কে সেটা সময় হলেই জানতে পারবে, তবে এতটুকু জেনে রাখো, তুমি মারা যাবে। সাব্বির, মানিক, ওদের কি হয়েছে? কে মারলো ওদের? তাদের জন্য খুব কষ্ট হচ্ছে, তাই তো? তাহলে চলে আয় বাংলাদেশ ব্যাংকের পেছনে, ওদের সঙ্গে দেখা হবে। তুই যেই হোস না কেন, আমি তোর পরিচয় জানবই এবং নিজ হাতে তোকে শেষ করব। আগে এসো রেহাজ, তারপর দেখা যাবে কে কাকে শেষ করে। ফোন কেটে যায়। মুহূর্তেই রেহাজ গন্তব্যের দিকে রওনা দেয়। গাড়ি ছুটে চলে শহরের রাস্তায়। গন্তব্য বাংলাদেশ ব্যাংকের পেছনের নির্জন এলাকা। গাড়ি থেকে নেমে রেহাজ চারদিক খুঁজতে থাকে। হঠাৎ কিছু একটা তার পায়ের নিচে আটকে যায়। নিচে তাকিয়ে দেখে সাব্বিরের নিথর দেহ পড়ে আছে মাটিতে। রেহাজ দ্রুত সাব্বিরের কাছে ছুটে যায়, কাপা হাতে তাকে তুলে ধরে। এই সাব্বির, কি রে, তোর কি হয়েছে? ওঠ সাব্বির, আমার লক্ষ্মী ভাই, তুই ওঠ। চোখে জল এসে যায় রেহাজের। বহু লড়াইয়ে একসাথে থাকা এই বন্ধুকে এমনভাবে দেখে সে আর নিজেকে সামলাতে পারে না। বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে যায়। পাগলের মতো চারপাশে ছুটে বেড়ায় রেহাজ। এবার সে খুঁজতে থাকে মানিককে, কিন্তু কোথাও কোনো শব্দ নেই। এই এক অজানা নীরবতা চারদিক ঘিরে ধরে। হঠাৎ চারপাশে আলো জ্বলে ওঠে। এক মুহূর্তের জন্য অন্ধ হয়ে যায় সে। আলোটা একটু কমতেই চোখে পড়ে আরো একটি দেহ। এবার মানিক লাশ হয়ে পড়ে আছে। রেহাজ আর সহ্য করতে পারে না। তার বুকের ভেতরে যেন কেউ হাজারটা ছুরি চালিয়ে দিচ্ছে। দুই বন্ধুর নিথর দেহ তার সামনে, চোখে অশ্রু, মনে প্রতিশোধের আগুন। ঠিক তখনই পেছন থেকে একটা পরিচিত কণ্ঠ ভেসে আসে। কেমন লাগছে রেহাজ, আমাদের ফাঁদে পড়ে গেলে অবশেষে? রেহাজ ধীরে ধীরে পেছনে ঘোরে। তার চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। সামনে দাঁড়িয়ে আছে মৌ, সেই মেয়ে যাকে রেহাজ একসময় বিশ্বাস করেছে। মৌ, তুমি এখানে? এটা কি হচ্ছে? কেন, তুমি কি অন্য কাউকে আশা করেছিলে? মৌয়ের ঠোঁটে হালকা ব্যঙ্গাত্মক হাসি। সে বলে, তুমি তো মাফিয়া কিং, তোমার মতো কাউকে পুলিশ ধরতে পারে না, তাই আমরা সবাই মিলে একটা প্ল্যান করলাম এবং তুমি ঠিকই আমাদের ফাঁদে পা দিলে। রেহাজ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে, চোখ দিয়ে অশ্রু গড়ায়।
কিন্তু মনটা ধীরে ধীরে বরফ হয়ে যাচ্ছে। মৌয়ের পেছনে আরো কিছু মুখ দেখা যায়, তার অতীতের পরিচিত কিছু পুলিশের পোশাকে কিছু গোপন চরতের মতো লোক এসে দাঁড়ায়। মৌ এগিয়ে এসে বলে, তুমি যা করেছো তার শাস্তি তো পাওয়াই উচিত, তাই না? রেহাজ তাকিয়ে থাকে মৌয়ের চোখে, ঠান্ডার নির্দয় দৃষ্টিতে বলে, তোমরা আমাকে শাস্তি দিতে পারো মৌ, কিন্তু আজকে রাতটা কেউ ভুলবে না। আমার বন্ধুদের রক্ত বৃথা যাবে না। মনে রেখো, আগুনে ঘি ঢাললে তা আরো জ্বলে ওঠে। মৌ কিছু বলার আগে রেহাজ পকেট থেকে ধোঁয়ার বোমা ছুঁড়ে মারে। মুহূর্তের চারপাশ ঢেকে যায় কালো ধোঁয়ায়। হইচই শুরু হয়, কেউ কিছু দেখতে পায় না। গুলির শব্দ শোনা যায়, এরপর নিস্তব্ধতা। কিছুক্ষণ পর ধোঁয়া সরে গেলে দেখা যায় রেহাজ নেই, শুধু পড়ে আছে সাব্বির আর মানিকের নিথর দেহ এবং মৌয়ের হাতে একটা চিরকুট। আমি ফিরে আসবো মৌ, এই গল্প এখানেই শেষ নয়। কেটে যায় 1 মাস। মৌকে তুলে এনেছে রেহাজ। রেহাজের চোখে জল। মৌয়ের দিকে তাকিয়ে সে বলল, মৌ তুমি এটা করতে পারলে? তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? মৌ হেসে উঠল, তীব্র ঠান্ডা সে হাসি। সে বলে, ভালোবাসা? আমি আর তোমার সঙ্গে সবটাই ছিল একটা নাটক রেহাজ। রেহাজের কণ্ঠ থেমে গেল। ধাক্কা খাওয়া মুখে সে বলল, তাহলে তুমিও আমার সঙ্গে ছলনা করলে? ঠিক আছে, আমি স্বীকার করি আমি অপরাধ করেছি, কিন্তু ওরা কি করেছে? ওদের কেন মারলে? মৌ থমকে দাঁড়ালো, চোখ নামিয়ে বলল, ওদের আমরা মারিনি, ওদেরকে মেরেছে জানো কে? মাফিয়া জোকার কিং। হঠাৎই পেছন থেকে একটা গম্ভীর গলা ভেসে এলো, হ্যালো, মাফিয়া কিং রেহাজ। রেহাজ ঘুরে দাঁড়াতেই দেখে সামনে দাঁড়িয়ে আছে জোকার কিং এবং তার দলবল। গলার রাগত ঝাঁকে জোকার কিং চিৎকার করে উঠল, স্টপ! মাফিয়া কিং রেহাজ, আজ তোকে তোর বাবা মায়ের মতোই মেরে ফেলবো। তুই আমার ছেলেকে মেরেছিস, আজ আমি তোর ভয়ানক শেষ দেখাবো। রেহাজ ঠান্ডা হেসে বলল, তুই আমাকে মারবি? হা হা হা। জোকার কিং গর্জে উঠে বলল, হাসছিস কেন? আমার ছেলেকে মেরেছিস রেহাজ, আমি কি তোকে ছেড়ে দেব? রেহাজ চোখে আত্মবিশ্বাস নিয়ে উত্তর দিল, তুই ভুল করছিস, তুই জানিস না আমি কে। আমি শুধু একা আসিনি, মিরাজকে বলে এসেছি যদি আমি ফিরে না যাই তোর ছেলেকে শেষ করে দেবে। তোর ছেলে হাসপাতালে আছে। জোকার কিং হেসে উঠল, তারপর বলে, কি বললি তুই? আমার ছেলেকে মারতে বলেছিস? এবার দেখ মিরাজ কাম। একটি কালো গাড়ির দরজা খুলে একজন নামলো, ঠিক মিরাজের মতোই দেখতে। সে রেহাজকে দেখে বলল, আরে ভাই, আমাকে দেখে কেমন লাগছে? রেহাজ বিস্মিত হয়ে চিৎকার করলো, মিরাজ তুইও আমার সঙ্গে ছলনা করলি? চলো না ভাই, দরকার ছিল। তাহলে সাব্বির আর মানিককে কেন মারলি? তোর জায়গায় আমি চাই মাফিয়া কিং হতে, তোকে সরিয়ে দিতে পারলেই আমি রাজা। হঠাৎই একটি গুলি এসে সোজা মিরাজের মাথায় আঘাত করে। সে সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়ল। জোকার কিং ভয় পেয়ে চিৎকার করে উঠল, এই কে? সাহস থাকলে সামনে আয়। আরেকটা গুলি এসে লাগলো জোকার কিং এর হাতে। সে চিৎকার করে মাটিতে পড়ে গেল। চারপাশে গুলির শব্দ ছড়িয়ে পড়ে, সকলে ছত্রভঙ্গ হয়ে গেল। রেহাজের লোকেরা দূর থেকে স্নাইপারে গুলি করে সবাইকে। চোখ মেলে রেহাজ দেখতে পেল চারপাশে পড়ে আছে মৃতদেহ। এখন কেবল মৌ আর জোকার কিং বেঁচে আছে। জোকার কিং এক পাশে পড়ে ছটফট করছে আর মৌ আস্তে আস্তে রেহাজের সামনে এসে দাঁড়ালো। সে শান্ত কণ্ঠে বলল, রেহাজ, ওদের থামাও, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি আর কোনো ছলনা করব না, বিশ্বাস করো, আমি সত্যিই দুঃখিত। রেহাজ থমকে গেল, নরম স্বরে বলল, আমি নিজেই জানি না কে মেরেছে ওদের। এই কথা বলার সঙ্গে সঙ্গে মৌ হঠাৎ পিস্তল তুলে ধরল রেহাজের কপালে। চোখের রাগ, কণ্ঠে আগুন। কে মারলো? সাহস থাকলে সামনে আয়, না হলে ওকে মেরে ফেলবো। আস্তে আস্তে অন্ধকার থেকে কয়েকজন বেরিয়ে এলো। তাদের দেখে রেহাজের চোখ কপালে ওঠে। সাকিব, রাতুল আর নীলা তোরা? সাকিব ঠান্ডা গলায় বলল, হ্যাঁ রেহাজ, আমরা এসেছি। আমাদের ছাড়া এই গল্প অসম্পূর্ণ ছিল। চারদিকে আবার উত্তেজনার সঞ্চার হলো। রাহিদ, মৌ, মীরা, জোকার কিং এবং সবাই কেউ না কেউ রেহাজকে ঠকিয়েছে, ছলনা করেছে। কিন্তু আজ রাতটা ছিল চূড়ান্ত হিসেব মেলানোর রাত। বন্ধুত্ব, ভালোবাসা, প্রতিশোধ, বিশ্বাসঘাতকতা সবকিছু মিলে এক বিভীষিকাময় রূপ নিয়েছিল। রেহাজ কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর পিস্তল তুলে ধরল মৌয়ের দিকে। চোখে অদ্ভুত এক তেজ। আছে সবাই খেলা,
কে বাঁচবে কে মরবে সময় বলবে। কিন্তু সাকিব তোর এখানে কেন? কেন রে, আমরা আসতে পারবো না? আমাদের পরিবার থেকে আলাদা করে রেখেছে, বাবা মাকে মেরে ফেলেছে সেই জোকার কিং। রিহাজ স্তব্ধ হয়ে গেল। কি বলছিস তোরা? সত্যি বলছি, ওই জোকার কিং আমাদের বাবা মাকে হত্যা করেছে। আজ আমরা তার প্রতিশোধ নেব। হঠাৎই সামনে দাঁড়িয়ে থাকা জোকার কিং গলা কাঁপিয়ে উঠল। না, আমাকে মেরো না, দয়া করে মাফ করে দাও, আমি আর এমন কাজ করব না। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। সাকিব আর রাতুলের চোখে তখন শুধু প্রতিশোধের আগুন। তোকে না মারলে আমাদের বাবা মায়ের আত্মা শান্তি পাবে না। এই কথা বলেই দুজন একসাথে গুলি ছুড়ল। জোকার কিং মাটিতে দিয়ে পড়ল নিথর হয়ে। সবাই যখন স্তব্ধ তখন মৌ মাথা নিচু করে দাঁড়িয়ে। সে ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। রিহাজ তার দিকে তাকিয়ে বলল, আমি চাইলে এই মুহূর্তে তোমাকে মেরে ফেলতে পারি, কিন্তু আমি তোমাকে মারবো না। রিহাজ কিছু বুঝে ওঠার আগেই মৌ পেছন থেকে পিস্তল বের করলো। তার চোখে তখন ঘৃণা আর প্রতিশোধের দাহ। তুই তো ভাবছিস আমি তোকে মাফ করে দিয়েছি? ভুল, আমি তোকে এখনই মেরে ফেলবো। মৌ ট্রিগারে চাপ দিতে যাবে, এমন সময় রাতুল আচমকা মৌকে গুলি করে বসে। মৌ মাটিতে পড়ে যায় নিঃশব্দে। রিহাজ ছুটে আসে মৌয়ের দিকে, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। কাঁদতে কাঁদতে চিৎকার করে ওঠে, রাতুল তুই এটা কি করলি? আমার ভালোবাসাকে মেরে দিলি। রাতুল মুখ নিচু করে দাঁড়িয়ে। সে বলে, এটা ছাড়া আর কোনো উপায় ছিল না রেহাজ, ও তোকে মেরে ফেলতো। আমাদের ভুল ভাবিস না ভাই, আমরা চাই না তোকে হারাতে। রেহাজ আর কিছু বলতে পারে না। সাকিব আর রাতুল তাকে ধরে নিয়ে যায়। এরপর কেটে যায় কয়েকদিন। প্রতিদিন চোখের পানি আর ময়ের স্মৃতি রেহাজকে তাড়িয়ে বেড়ায়। যাকে এতটা ভালোবাসতো সেই কিনা তাকে মেরে ফেলার প্ল্যান করেছিল। বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল মানুষ এতটা স্বার্থপর হতে পারে। বাহিরে একরকম মুখ আর ভিতরে আরেক রূপ। এই বাস্তবতা যেন রেহাজকে ভিতরে ভিতরে গুড়িয়ে দিচ্ছিল। একদিন কলেজে যাওয়ার সময় সে টের পায় সবার চোখ তার দিকে। কেউ কিছু বলে না, কিন্তু সবার দৃষ্টিতে যেন হাজারো প্রশ্ন। সে সোজা গিয়ে সাকিব আর রাতুলদের পাশে বসে। তখনই সাকিব বলে ওঠে, কিরে তুই কি কাঁদছিলি? রেহাজ চেষ্টা করেও চোখের পানি আটকে রাখতে পারে না, বলেই ফেলে, আমি কলেজ থেকে চলে যাব। কি বলছিস তুই? রাগ করে বলছিস? না রে, রাগ করে নয়। আমি চাই না আমার কারণে তোদের আবার কোনো বিপদ হোক। সাব্বির আর মানিক যেভাবে মারা গেল, আমি চাই না তোদেরও কিছু হোক। না রে ভাই, তুই থাকিস না, আমরা তোকে ছাড়া ভালো থাকতে পারবো না। তুই আমাদের ভাই। তোরা আমাকে ক্ষমা করে দিস। আমি তোদের সবাইকে অনেক ভালোবাসি, কিন্তু আমার বেঁচে থাকাটা হয়তো তোদের জন্য ঝুঁকি হয়ে দাঁড়াবে। তাই আমি চলে যাচ্ছি, নিজের জন্য নয়, তোদের জন্যই। এটা বলে সে পেছনে ফিরে চলে যায়। একটুও পিছন ফিরে তাকায় না, কারণ সে জানে যদি একবার তাকায় তাহলে আর যেতে পারবে না। এইভাবেই রেহাজ শুরু করে জীবনের এক নতুন অধ্যায়। পুরনো স্মৃতি, প্রেম, প্রতিশোধ, বিশ্বাসঘাতকতা সব পিছনে ফেলে সে হাঁটে অজানার পথে। তবে প্রতিটি রাতে ময়ের মুখ, তার কথা, তার বিশ্বাসঘাতকতা সব মনে পড়ে। হৃদয়ে জমে থাকা কান্না আর না বলা কথা তাকে তাড়া করে বেড়ায়। নিজেকে বোঝায় মানুষকে চেনা সত্যি কঠিন। বাহ্যিক মুখোশের আড়ালে থাকে ভিন্ন এক মানুষ। সে শিখে গেছে কাকে বিশ্বাস করতে হয়, কাকে নয়। শিখে গেছে ভালোবাসা মানেই বিশ্বাস নয়, আর প্রতিশোধ মানেই ন্যায় বিচার নয়। সেদিনের পর থেকে সে কারোর খুব কাছাকাছি আসে না। মানুষের মুখোশ আর ভালোবাসার ফাঁদ সবচেয়ে ভয়ানক। তবু সে বেঁচে থাকে এক নতুন জীবনের খোঁজে, যেখানে কেউ ঠকাবে না, কেউ মেরে ফেলতে চাইবে না। এক শান্তির জীবন। আসসালামু আলাইকুম।